বাবা, আমি কিছুতে এই বিধবা মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার কি এমন কম আছে যে শেষে আমাকে একটা বিধবা মেয়েকে বিয়ে করতে হবে? মেয়েটার বিয়ের 5 দিন পরেই তার স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মেয়েটা দেখতেই খারাপ না, স্মিত, স্মার্ট আর খুব ভদ্র একটা মেয়ে। এমন মেয়ে লাখে একটা মিলে বাবা। তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি কিছুতে এই বিধবা মেয়েকে বিয়ে করে তার সাথে সংসার করতে পারবো না, তাকে বউর অধিকারও দিতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার এই কথা রাখতে পারলাম না। এই কথা বলে ধ্রুব এখান থেকে চলে গেল। মিজান সাহেব চিন্তায় পড়ে গেল এখন সে কি করবে। এদিকে সে তো তিশার বাবাকে কথা দিয়ে দিছে সে তিশাকে তার ঘরের বউ করে নিয়ে আসবে। সে কোন মুখে তিশার বাবাকে না করে দিবে। অন্যদিকে তিশা তার মা বাবাকে বলছে, তোমরা আমার বিয়ে নিয়ে এত উঠে পড়ে লাগলে কেন? আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছি? তিশার বাবা হেলাল সাহেব বলল, দেখ মা, আমরা তোর ভালোর জন্য তোর বিয়ে দিতে চাইছি। তোর সামনে ভবিষ্যৎ পড়ে আছে। আমরা কি চিরকাল বেঁচে থাকবো? আমাদের কিছু হয়ে গেলে তখন তোর কি হবে? তখন তোকে কে দেখে রাখবে? আমাদের তো বয়স হচ্ছে না। বাবা, তোমরা আমার বিয়ে ঠিক করেছো, যদি বিয়ের পরে আবার কোনো ঝামেলা হয় তখন কি হবে? কোনো ঝামেলা হবে না। ছেলেটা অনেক ভালো, দেখতেই খারাপ না, অনেক ভালো একটা ছেলে। বাবা, আমি আর বিয়ে করতে চাই না, আপনি না করে দিন। আর ছেলেটা যদি জানে আমি বিধবা তখন কি ছেলেটা আমাকে মেনে নেবে? ছেলেকে তোর ব্যাপারে সব কিছুই বলা হয়েছে। মা, তুই আর না করিস না প্লিজ। তুই এই বিয়েতে রাজি হয়ে যা। ছেলেও তোকে বিয়ে করতে রাজি হয়েছে। সরি বাবা, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। এই কথা বলে তিশা নিজের রুমে চলে গেল। তিশার বাবা আর ধ্রুবর বাবা ছোটবেলার বন্ধু। হেলাল সাহেব মিজান সাহেবকে কল দিল। মিজান সাহেব কল ধরে বলল, কিরে, ওই দিকের কি অবস্থা? তোর মেয়ে কি বিয়েতে রাজি হয়েছে? না, মেয়েকে তো রাজি করাতেই পারছি না। তার এক কথা, সে এখন বিয়ে করবে না। ধ্রুব, ও বিয়ের জন্য রাজি হচ্ছে না। কিছু একটা করতে হবে আমাদের, কিন্তু কি করা যায়? দুজনেই চিন্তা করতে থাকে কি করলে ধ্রুব আর তিশা বিয়ে করতে রাজি হবে। ভাবতে ভাবতে হঠাৎ করে মিজান সাহেবের মাথায় একটা বুদ্ধি চলে আসে। তারপর সে বুদ্ধির কথা বলল হেলাল সাহেবের কাছে। হেলাল সাহেব মিজান সাহেবের কথা শুনে বলল, এটা কি ঠিক হবে? জোর করতে গেলে যদি কোনো সমস্যা হয়ে যায় তখন কি হবে? আর ওরা যদি আমাদের কথায় রাজিও হয়ে যায়, বিয়ের পর কি ওরা সুখে থাকতে পারবে? আরে এত চিন্তা করিস কেন? দেখবি ওরা ঠিকই দুজন দুজনকে ভালোবেসে ফেলবে। তাই যেন হয়। আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারবো না বন্ধু। তোর মেয়ে কি একা তোর মেয়ে? তিশা তো আমারও মেয়ে। তোর এত কিছু চিন্তা করতে হবে না। তোর মেয়ে আমার বাড়িতে এসে সুখেই থাকবে। আর দেখবি ঠিকই তারা একসাথে থাকতে থাকতে দুজনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আমার মেয়েটা এমনি অনেক কষ্ট পেয়েছে। আমি আর আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারবো না। তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তোকে যেটা বলছি তুই সেটা কর। আর তোর মেয়েকে রাজি করা তাড়াতাড়ি। তারপর কল কেটে দেয়। মিজান সাহেব ধ্রুবর কাছে গিয়ে বলল, ধ্রুব, তুই কি আমার কথা রাখবি না? আমি যে সবাইকে বলছি, তাহলে আমি এই মুখ মানুষের সামনে কি করে দেখাবো? তার চেয়ে ভালো আমি মরে যাই, কারণ আমি অপমান সহ্য করতে পারবো না। এমন অপমানের থেকে আমার মরে যাওয়া ভালো। বাবা, কি বলছে এসব? ঠিকই বলছি। এসব বলছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে। ধ্রুবর আম্মু দাঁড়িয়ে আছে। ধ্রুব তার বাবার চোখের পানি দেখে আর না করতে পারিনি। তারপর ধ্রুব তার বাবাকে বলল, বিয়ের ব্যবস্থা করুন, আমি বিয়েতে রাজি। এই কথা বলে ধ্রুব রুম থেকে বেরিয়ে চলে গেল। ধ্রুব বের হওয়ার পরে মিজান সাহেব একটা চিৎকার দিয়ে উঠল। ওনার স্ত্রী বলল, কি ব্যাপার? একটু আগে দেখলাম কান্না করছেন, এখন দেখি আবার হাসছেন। সেটা তুমি বুঝবে না, আমি গিয়ে ওই দিকের খবর নিয়ে আসি। তিশাও বিয়েতে রাজি হয়ে গেল তার বাবার ইমোশনাল কথা শুনে। আর খুব ভালোভাবে তাদের বিয়েও হয়ে যায়। বিয়েতে দুই পরিবারের সবাই খুশি থাকলেও ধ্রুব মোটেও খুশি না, কারণ তার সাথে একটা বিধবা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। সে তার বন্ধুদেরও লজ্জায় বিয়ের দাওয়াত দিতে পারেনি, কারণ তার বন্ধুরা যদি জানে যে সে একটা বিধবা মেয়েকে বিয়ে করছে, তাহলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে আর মজা নিবে। সেই ভয়ে ধ্রুব তার বন্ধুদের বিয়েতে ইনভাইট করে নাই। এদিকে তিশা কনে সেজে বসে আছে বাসর ঘরে।
তিশার এটা দ্বিতীয় বাসর হলেও সে অনেক ভয় পেয়ে আছে, কারণ সে এখনো ধ্রুবকে দেখে নাই। আর মানুষটা ঠিক কেমন হবে সে সেটা নিয়েও অনেক চিন্তিত। তিশা একটা ঘুমটা টেনে বসে আছে খাটের উপরে। কনের সাজে তিশাকে অসাধারণ সুন্দরী লাগছে। ঠোঁটে লাল লিপস্টিক, পরনে লাল শাড়ি, যেন ঠিক একটা লাল পরী। অপেক্ষা করছে তার স্বামী ধ্রুব কখন বাসর ঘরে আসবে। কিন্তু ধ্রুবর তো কোনো খোঁজ নেই। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, কিন্তু ধ্রুব এখনো বাসর ঘরে আসে নাই। অনেক রাত হয়ে যাচ্ছে, তিশার চোখেও অনেক ঘুম। তার উপর সারাদিন অনেক ধকল গিয়েছে। মেয়েটা ঘুমোতেও পারছে না। কিছুক্ষণ পরপর তার চোখ বন্ধ হয়ে আসতে থাকে। তাও জেগে থাকার চেষ্টা করে বসে থাকে ধ্রুবর অপেক্ষায়। সকলে অপেক্ষার অবসান ঘটিয়ে বাসর ঘরে প্রবেশ করলো ধ্রুব। তিশা দরজার শব্দ শুনে সামনের দিকে তাকিয়ে বুঝতে পারে তার স্বামী এসেছে। সে উঠে ধ্রুবর পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, এমন সময় ধ্রুব পা সরিয়ে নেয়। তিশা অবাক হয়ে গেল ধ্রুবর এমন কাজ দেখে। তারপর তিশা নিজে থেকেই দাঁড়িয়ে গেল, আর সে বুঝতে পেরেছে ধ্রুব ড্রিঙ্কস করে বাসায় এসেছে। আর মুখ থেকে কেমন বাজে একটা গন্ধ অনুভব করতে পারে তিশা। তিশা বলল, আপনি ড্রিঙ্কস করে এসেছেন? বাড়িটা আমার বাড়িতে আমি কিভাবে আসব তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? দেখুন, আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, তার মানে এই নয় যে আমি একটা বিধবা মেয়ের সাথে থাকবো আর একটা বিধবা মেয়েকে নিয়ে সংসার করব। আমি কখনোই আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। ধ্রুবর মুখে এমন কথা শুনে তিশার মন খারাপ হয়ে গেল। তিশা ধ্রুবর মুখে এসব কথা শুনবে সে আশা করেনি। তিশা মন খারাপ করে বলল, তাহলে আপনি কেন বিধবা মেয়েকে বিয়ে করতে গেলেন? আপনি না করেন নাই কেন যে আপনি এই বিয়েতে রাজি না? আপনি এটা বললেই তো আর আপনাকে কোনো বিধবা মেয়েকে নিয়ে সংসার করতে হতো না। আমি আমার বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছি। আমি এই বিয়ে করার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, আর আমি এই বিয়ে করতেও চাইনি। এই কথা বলে ধ্রুব মাথার অবস্থায় হাঁটতে গিয়ে টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। তখন তিশা ধ্রুবকে ধরে ফেলল। ধ্রুব রাগী চোখ নিয়ে তিশার দিকে তাকিয়ে বলল, আপনার সাহস তো কম না, আমাকে স্পর্শ করেছেন। নেক্সট টাইম আমাকে স্পর্শ করার চেষ্টাও করবেন না। আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো থাকবো। আমাদের তো বিয়ে হয়েছে, এখন তো আর কিছু করার নেই আমাদের তো এখন একসাথে থাকতে হবে। আর আপনি আপনার বাবাকে না করতে পারলে আমাকে বলতেন, আমি এই বিয়ে ভেঙে দিতাম। কেন শুধু শুধু বিয়ের নাটক করলেন? আমি বিয়ে নিয়ে কোনো নাটক করিনি। আমার বাবার কথায় আপনার মতো একটা বিধবা মেয়েকে বিয়ে করতে হয়েছে। না হলে আমার কোনো ইচ্ছে ছিল না যে শেষে একটা বিধবা মেয়েকে বিয়ে করব। আমার অবস্থা এতটা খারাপ হয়নি। আপনি আমাকে বারবার বিধবা বলে অপমান করছেন। আপনার কি অপমান বোধ আছে? আমি আর আপনার সাথে কথা বলতে চাইছি না, আমি ঘুমাবো। এই কথা বলে ধ্রুব মাতাল অবস্থায় খাটের উপরে শুয়ে পড়ল। তিশার চোখের পানি টলমল করছে ধ্রুবর এমন ব্যবহারে। তিশা গিয়ে সোফায় শুয়ে থাকে। তিশা ঘুমাতে গিয়েও ঘুমাতে পারছে না। ধ্রুবর বলা কথাগুলো বারবার মনে পড়ছে তিশার। তিশা নিজের শাড়ির আঁচল দিয়ে নিজের চোখের পানি মুছে ঘুমিয়ে পড়ে। খুব সকালে ঘুম ভেঙে যায় তিশার। তিশা ফ্রেশ হয়ে এসে বসে থাকে। একটু পরে সে রুম থেকে বেরিয়ে দেখে তার শাশুড়ি রান্না করছে। তিশা তার শাশুড়ির কাছে গিয়ে সালাম করে বলল, মা, আমাকে দিন, আমি রান্না করে দিচ্ছি। না মা, তুমি রেস্ট নাও। আর তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে আসতে গেলে কেন? ঘুম ভেঙে গেছে, আর আমি সবসময় সকাল সকালই ঘুম থেকে উঠে যাই। ও আচ্ছা। মা, আমি আপনাকে রান্নার কাজে সাহায্য করতে চাই। তারপর তারা বউ শাশুড়ি মিলে রান্না করতে শুরু করলো। রান্না শেষ করে ধ্রুবর আম্মু বলল, বৌমা, তুমি গিয়ে ধ্রুবকে ঘুম থেকে উঠিয়ে দাও। ঠিক আছে মা। এই কথা বলে তিশা ধ্রুবর রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে ধ্রুব এখনো ঘুমিয়ে আছে। তিশা ধ্রুবকে ডাকতে থাকে, কিন্তু ধ্রুব কোনো রেসপন্স করছে না। সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এবার তিশা আর কোনো উপায় না পেয়ে ধ্রুবকে একটা ধাক্কা দিতেই ধ্রুবর ঘুম ভেঙে যায়। আর সে রাগী চোখ নিয়ে তিশার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা আপনার? এত সকাল সকাল ঘুম থেকে উঠালেন কেন? অনেক বেলা হয়েছে, নাস্তা করবেন না? উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসুন। আপনি গিয়ে খেয়ে নিন, আমার লেট হবে। আমি একা খেতে গেলে সবাই কি ভাববে? দেখুন, আমাদের মধ্যে যাই হোক না কেন, ওনাদের বুঝতে দেওয়া যাবে না, না হলে ওনারা খুব কষ্ট পাবে। আমি তাদের কথায় বিয়ে করেছি, তার মানে এই নয় যে তাদের কথায় আমার চলতে হবে। আজকের দিনটা না হয় সবার সাথে নাস্তা করবেন, প্লিজ। ধ্রুব আর কোনো কথা না বলে মুখে একটা বিরক্তিকর ভাব নিয়ে সে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে দুজনে একসাথে নাস্তা করতে চলে গেল। দুজনকে একসাথে দেখে ধ্রুবর বাবা মা খুশি হয়ে যায়। আর তাদের দিকে তাকিয়ে মিজান সাহেব তার স্ত্রীকে বলল, দেখেছো, দুজনকে খুব ভালো মানিয়েছি। ধ্রুব আর তিশা চেয়ার টেনে বসে পড়ে। তারপর সবাই নাস্তা খাওয়া শুরু করে দিল।
নাস্তা খেতে খেতে মিজান সাহেব বলল, ধ্রুব, তোর কি কোথাও যাওয়ার ইচ্ছে আছে নাকি? বুঝলাম না। আমি হানিমুনের কথা বলছি। তিশাকে নিয়ে হানিমুন থেকে ঘুরে আয় কিছুদিনের জন্য। তোদের যেখানে ইচ্ছে যেতে পারিস। বাবা, আমার কোথাও যাওয়ার ইচ্ছা নাই। আর আমি কাল থেকে অফিসে জয়েন করব। ঘরে নতুন বউ রেখে অফিস করবি মানে কি? তোকে এখন অফিসে যেতে হবে না। আর আমরা খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে চাই। এই কথা শুনে ধ্রুব আর খাবার না খেয়ে হাত ধুয়ে উঠে চলে গেল নিজের রুমে। মন মারা হয়ে খাবার টেবিলে বসে থাকে তিশা। ধ্রুবর বাবা মা ধ্রুবর এমন কাজ দেখে অবাক হয়ে গেল। আর তিশার দিকে তাকিয়ে দেখে সে মন খারাপ করে বসে আছে। তিশার এমন অবস্থা দেখে মিজান সাহেব বলল, মা, ধ্রুব একটু এমনি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা খুব রাগী হলেও তার মন অনেক ভালো। তিশা কিছু না বলে খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। তিশা রুমে গিয়ে দেখে ধ্রুব কারোর সাথে ফোনে কথা বলছে। ধ্রুব তিশাকে দেখে ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। তিশা এসবে কান না দিয়ে রুমের সবকিছু গুছিয়ে ঠিক করতে থাকে। রুম গুছিয়ে তিশা খাটের এক কোণে বসে থাকে। অনেকক্ষণ পরে ধ্রুব রুমে আসলে তিশা ধ্রুবকে বলল, আপনার এইভাবে সবার সামনে থেকে উঠে আসা ঠিক হয়নি। আপনার এমন ব্যবহার সবার কাছেই খারাপ লাগছে। তো আমি কি বসে বসে ড্রামা দেখবো নাকি? আমার কোনো কাজে নাক গলাতে আসবেন না, বলে দিলাম। আর আমি আপনাকে সহ্য করতে পারছি না। আপনি দয়া করে আমার সামনেও আসবেন না। এই কথা বলে ধ্রুব রুম থেকে বেরিয়ে চলে যায়। তিশা বসে বসে কান্না করতে থাকে। তিশা বুঝতে পারছে না ধ্রুব কেন তার সাথে সবসময় এমন খারাপ আচরণ করে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো, কিন্তু ধ্রুব এখনো বাসায় ফিরে আসেনি। তিশা ধ্রুবকে বারবার ফোন দিচ্ছে, কিন্তু ধ্রুব ফোন রিসিভ করছে না। ধ্রুবর আম্মু রহিমা বেগম তিশার কাছে এসে বলল, বৌমা, ধ্রুব তো এখনো বাসায় ফিরে আসেনি। হ্যাঁ মা, আমি ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করছে না। মনে হয় কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। বৌমা, আমার ছেলেকে ঠিক করার দায়িত্ব কিন্তু তোমার। তুমি ওকে ঠিক করবে। তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে নাকি? না মা। ও আচ্ছা, তুমি থাকো, আমি আসছি। তুমি ফ্রেশ হয়ে খেতে আসো। তারপর রহিমা বেগম রুম থেকে চলে গেল। রহিমা বেগম যাওয়ার পরে তিশা আরও অনেকবার ধ্রুবকে ফোন দিল, কিন্তু কোনো রেসপন্স পেল না। তারপর সে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিজের রুমে শুয়ে পড়ল। দেখতে দেখতে রাত হয়ে গেল, কিন্তু এখনও বাসায় ফিরে আসেনি ধ্রুব। ঘড়িতে রাত 11টা বেজে গেল, কিন্তু ধ্রুবর আসার কোনো নাম নেই। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। তিশা তার শ্বশুর শাশুড়িকে বলল, আপনারা ঘুমিয়ে পড়ুন, আমি ওনার অপেক্ষায় থাকবো। আপনারা এইভাবে রাত জেগে থাকলে আপনাদের শরীর খারাপ করবে। আপনারা গিয়ে ঘুমিয়ে পড়ুন। ধ্রুবর বাবা মা আর কিছু না বলে তারা নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। আর তিশা দরজার সামনে দাঁড়িয়ে ধ্রুবর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে দরজার কলিং বেলের শব্দ শুনে তিশা তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে ধ্রুব মাতাল হয়ে আছে, আর তার সাথে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দুজনের কাঁধের উপর ভর দিয়ে আছে ধ্রুব। ছেলেটা আর মেয়েটাকে তিশা দেখে চিনতে পারল না। তিশা তাদের কাছে গিয়ে বলল, ওনার কি হয়েছে? ছেলেটার নাম জয়। জয় বলল, আসলে ও একটু বেশি ড্রিঙ্কস করে ফেলছে। ধন্যবাদ আপনাদের, আমি ওনাকে রুমে নিয়ে যাই এবার। আপনি কে? আপনাকে তো এই বাসায় আগে কখনো দেখিনি। তিশা কিছু বলতে যাবে, তখনই ধ্রুব বলল, ও আমাদের বাসায় কাজ করে। তোরা এখন আমাকে আমার রুমে নিয়ে যেত। কাজে মেয়ের সাথে এত কথা বলার কোনো প্রয়োজন নেই। ধ্রুবর মুখে এমন কথা শুনে তিশা আর কোনো কথা বলল না। ধ্রুবর মুখে কাজের মেয়ে কথাটা শুনে অনেক খারাপ লাগে তিশার। তিশা কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থেকে রুমের দিকে চলে গেল। মাতাল অবস্থায় খাটের উপরে শুয়ে থাকে ধ্রুব। তিশা ভালো করে ধ্রুবকে খাটের উপরে শুয়ে দিয়ে নিজে গিয়ে সোফায় শুয়ে থাকে। আর ধ্রুবর বলা কথাগুলো মনে পড়ে তিশার চোখ ভিজে আসলো। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে তিশা। সকালে ঘুম থেকে উঠে তিশা সবার জন্য নাস্তা রেডি করে ধ্রুবর জন্য চা নিয়ে এসে ধ্রুবর পাশে রেখে অন্য কাজ করতে চলে যায় তিশা। অনেকক্ষণ পরে ধ্রুবর ঘুম ভেঙে যায়, আর সে চোখ খুলে তাকিয়ে দেখে তিশা তার জন্য চা রেখে চলে গেছে। ধ্রুব ফ্রেশ হয়ে এসে দেখে চা পুরো ঠান্ডা হয়ে আছে। এসব দেখে ধ্রুব চিৎকার দিতে শুরু করে। ধ্রুবর চিৎকারের শব্দ শুনে তিশা তাড়াতাড়ি করে রুমে চলে আসে। রুমে এসে বলল, কি হয়েছে? এভাবে চিৎকার করছেন কেন আপনি? ধ্রুবর মুখে কোনো কথা না বলে চায়ের কাপ সোজা তিশার দিকে ছুঁড়ে মারে আর বলতে থাকে, এসব কি? চা এমন ঠান্ডা হয়েছে কেন? চা তো অনেক আগেই দিয়ে গেছিলাম, তাই ঠান্ডা হয়ে গেছে। আমি গরম করে এনে দিচ্ছি। আমি আর চাই খাবো না। এই কথা বলে ধ্রুব নিজের ফোন বের করে ছাদের উপরে চলে গেল। তিশা নিজের রুম পরিষ্কার করতে থাকে। এমন সময় মিজান সাহেব রুমে এসে তিশাকে বলল, তিশা, ধ্রুব কোথায়?
উনি তো সাথে গিয়েছে মনে হয়। ও আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ শোনো, জি বলুন। তোমার বাবা কল দিয়েছে, সে মেয়ে আর মেয়ের জামাইকে তার বাসায় যেতে বলেছে। তুমি আর ধ্রুব গিয়ে কয়েকদিনের জন্য ঘুরে আসো। এমন সময় ধ্রুব রুমে প্রবেশ করলো। ধ্রুব বলল, কোথায় যাওয়ার কথা হচ্ছে বাবা? তুই তিশাকে নিয়ে কিছুদিনের জন্য তিশার বাড়ি থেকে ঘুরে আয়। আমি যেতে পারবো না। উনি গেলে যেতে পারে, আমার কোথাও যাওয়ার ইচ্ছা নেই। তিশা একা যাবে মানে কি? নতুন বিয়ে হয়েছে তোদের, তোরা একসাথে যাবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোরা রেডি হয়ে নে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি গাড়ি রেডি রাখতে। এই কথা বলে ধ্রুবকে আর কোনো কথা বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেলেন মিজান সাহেব। এদিকে রাগে শরীর জ্বলতে থাকে ধ্রুবর। কেউ আর কারোর সাথে কথা না বলে রেডি হয়ে নেয় দুজনে। রেডি হয়ে নিচে চলে আসে তারা। ধ্রুবর বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় তারা দুজনেই। একটু পরে ড্রাইভার তার নিজ গতিতে গাড়ি চালাতে থাকে। তিশা আর ধ্রুব দুজনেই চুপচাপ হয়ে বসে থাকে। ধ্রুব তার ফোন নিয়ে ব্যস্ত আর তিশা বাইরের দৃশ্য দেখছে। ধ্রুব একটু তিশার দিকে তাকাতেই দেখলো তিশার চুলগুলো হাওয়ায় ভাসছে। বারবার তিশার চুলগুলো তিশার মুখের সামনে চলে আসছে আর তিশা বারবার হাত দিয়ে তার চুল সরিয়ে দিচ্ছে। এসব ধ্রুব তাকিয়ে তাকিয়ে দেখছে। ধ্রুব যে তিশার দিকে তাকিয়ে আছে সেটা তিশা এখনো খেয়াল করলো না। একটু পরে ধ্রুব আবার নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। একটু সামনে যেতেই তিশার ড্রাইভারকে বলে গাড়ি দাঁড় করালো। এখানে গাড়ি দাঁড় করলেন কেন? আপনি গাড়ি থেকে নামুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ধ্রুব আর কোনো প্রশ্ন না করে গাড়ি থেকে নেমে তিশার পিছনে হাঁটতে শুরু করে। একটু সামনে যেতেই তিশা দাঁড়িয়ে যায় আর সে ধ্রুবকে বলতে থাকে, দেখুন, আমাদের সম্পর্কটা যেমনই হোক না কেন, প্লিজ আমার মা বাবার সামনে একটু অভিনয় করবেন, যাতে তারা না বুঝে আমাদের সম্পর্কটা ঠিক নেই। তারা যদি এসব বুঝে তাহলে অনেকটা কষ্ট পাবে। আমি চাই না আমার জন্য আমার মা বাবা কষ্ট পাক। সবার সাথে একটু ঠিকভাবে কথা বলবেন প্লিজ। আমাকে শুধু এইটুকুই হেল্প করুন। ঠিক আছে, ধন্যবাদ। এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। তারপর কেউ আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসলো। তারপর ড্রাইভার আবার তার নিজ গতিতে গাড়ি চালানো শুরু করে দিল। তিশা এখন একটু ভয় পেয়ে আছে ধ্রুবর জন্য। কিছুক্ষণের মধ্যেই তারা বাসায় পৌঁছে গেল। গাড়ির শব্দ শুনে তিশার মা বাবা বেরিয়ে চলে আসে তাদের রিসিভ করার জন্য। তিশা নেমে তার মা বাবাকে সালাম করলো। ধ্রুবও সালাম করতে যাবে এমন সময় হেলাল সাহেব ধ্রুবর হাত ধরে বলল, লাগবে না বাবা, দোয়া করি তোমরা সুখী হও। ধ্রুবকে সালাম করতে দেখে তিশা অনেক অবাক হয়ে গেল আর সে মনে মনে অনেক খুশি হলো। তিশা ভাবতেও পারেনি যে ধ্রুব তার মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করবে। হেলাল সাহেব বলল, তা বাবা তুমি কেমন আছো? হেলাল সাহেবের স্ত্রী বলল, আগে ওদের ভিতরে নিয়ে আসেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন নাকি? তারপর সবাই মিলে বাসার ভিতরে চলে গেল। তিশার আম্মু বলল, তোমরা কথা বলো, আমি গিয়ে নাস্তা রেডি করে নিয়ে আসি। হেলাল সাহেব বলল, তা বাবা তোমার মা বাবা কেমন আছে? জি, সবাই ভালো আছে। আপনার শরীর কি ঠিক আছে? বাবা। তখন হঠাৎ করে একটা লোক তাদের সামনে চলে আসে আর লোকটার নাম তুহিন। তুহিন তিশার মামা। তার আবার একটা সমস্যা আছে, উনি কানে কম শোনেন। তুহিন বিয়ের সময় আসতে পারেনি, তাই ধ্রুবর সাথে তুহিনের পরিচয় হয়নি। তুহিন এসে হেলাল সাহেবের পাশে বসলো। হেলাল সাহেব ধ্রুবর দিকে তাকিয়ে বলল, ধ্রুব বাবা, ও হচ্ছে তুহিন, আমার একমাত্র শালা, বিয়ের সময় আসতে পারেনি। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। তুহিন কোনো কথা না বলে মাথা নাড়িয়ে বলল, তো কেমন আছো জামাই? ভালো আছি, আপনি কেমন আছেন মামা? আরে না জামাই, আমি একটু আগে খেলাম, এখন আর কি খাবো? তোমরা খাও, আমার খিদে নাই। তুহিনের কথা শুনে ধ্রুব হা হয়ে তাকিয়ে আছে। সে কি বলল আর উত্তরে কি বলল? তখন তিশা একটু জোরে বলল, মামা, উনি আপনাকে খাবার খেতে বলে নাই, কেমন আছেন সেটা জিজ্ঞেস করছে। ও আচ্ছা, আমি ভালো আছি জামাই। হেলাল সাহেব বলল, ওহ বাবা, তোমাকে বলতেই ভুলে গিয়েছি, ও একটু কানে কম শোনে। জামাই তুমি কি করো? কি দুনিয়ায় কি আর কোনো কাজ নাই? শেষমেশ আমার দোলা ভাই একটা রিস্কাওয়ালার কাছে আমার একমাত্র ভাগ্নিকে বিয়ে দিয়েছে। কি বলিস তুই এসব? ও ব্যবসা করে সেটা বলছে। ও সরি বাবা, কিছু মনে করো না। তা তোমার বাসার সবাই কেমন আছে? ভালো। খালু? জামাই, আমি তোমার মামা হই। খালু না, আমি তোমার শ্বশুরের একমাত্র শালা, আর আমি তোমার একমাত্র মামা। শ্বশুর খালু ডেকো না।
উফ, মামা উনি ভালো বলেছে। এইদিকে তুহিনের কথা শুনে ধ্রুবর রাগ উঠে যাচ্ছে। সে কিছু না বলে সহ্য করছে সবকিছু, আর রাগে তার শরীর ফেটে যাচ্ছে, আর মনে মনে বলছে, আমি কোথায় এসে পড়লাম? আমি বলি একটা আর উনি বলে আরেকটা। এর মধ্যে তিশার আম্মু সবার জন্য নাস্তা নিয়ে আসে। নাস্তা খাওয়া শেষ করে ধ্রুবকে নিয়ে তিশা তার রুমে চলে যায়। ধ্রুব তিশার সাথে তিশার রুমে চলে গেল। রুমে গিয়ে বসতে ধ্রুবর ফোন হঠাৎ করেই বেজে উঠল। তাকিয়ে দেখে মিজান সাহেব কল করেছে। ধ্রুব আর দেরি না করেই ফোন রিসিভ করতেই মিজান সাহেব বলল, কিরে তোরা কি ওখানে পৌঁছে গেছিস? একটু আগে আসলাম। ঠিক আছে, রাখলাম। তারপর ফোন কেটে দিল মিজান সাহেব। ধ্রুব খাটের উপরে বসে রইল। তিশা ধ্রুবকে বলল, আপনার জন্য কিছু লাগলে আমাকে বলবেন, আমি আম্মুর কাছে যাচ্ছি একটু। ধ্রুব ঠিক আছে বলল। তারপর তিশা তার মায়ের কাছে চলে গেল। ধ্রুব একা একা বসে বসে ফোন টিপছে। এমন সময় তুহিন রুমে চলে আসে। তারপর সে ধ্রুবর পাশে এসে একটা সিগারেট ধরিয়ে ধ্রুবকে বলল, জামাই তুমি সিগারেট খাও? ধ্রুব মাথা নাড়িয়ে না বলল। তখন তুহিন সিগারেট টানতে টানতে বলল, গুড, সিগারেট খাওয়া ভালো না, এতে অনেক সমস্যা হয়। ধূমপান করলে এতে করে রক্তনালীতে চর্বি জমে গিয়ে হতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, পায়ে ক্র্যাকিং। গবেষণায় দেখা গেছে ধূমপায়ীদের 40 বছরের পর হার্ট অ্যাটাকের সম্ভাবনা 5 গুণ বাড়ে। তুহিনের কথা শুনে ধ্রুব হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ধূমপান করতে করতে এসব বলছে। তখন ধ্রুব বলল, তা মামা, আপনি সবকিছু জেনেও কেন সিগারেট খাচ্ছেন? অনেক আগে অভ্যাস তো ছাড়তে পারিনি। যাও, আজকে থেকে আর খাবো না, এই ফেলে দিলাম। ধ্রুব একটা মুচকি হাসি দিয়ে আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেল। তখন তুহিন বলল, জামাই, তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না মামা, কোনো সমস্যা হয়নি আসতে। এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? নতুন জায়গায় একটু মানিয়ে নিলেই হবে। নো প্রবলেম। কম্বল, এত গরমে কম্বল দিয়ে কি করবে? তোমার কি শীত লাগছে নাকি? মামা, আমি কম্বল বলিনি, বলেছি কোনো সমস্যা নেই। ও আচ্ছা। হ্যাঁ। আচ্ছা থাকো, আমি আসছি। এই কথা বলে তুহিন চলে গেল। তুহিন যাওয়ার পরে ধ্রুব একটা নিঃশ্বাস ফেলল, আর সে মনে মনে ভাবতে থাকে, আমি কোথায় এসে পড়লাম? বলি একটা, শুনে আরেকটা। এখানে কয়েকদিন থাকলে আমি তো পাগল হয়ে যাব। এর মধ্যে তিশা রুমে এসে দেখে ধ্রুব বসে আছে। তিশা ধ্রুবকে বলল, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন। তিশা ধ্রুবকে ওয়াশরুম দেখিয়ে সে বাহিরে চলে আসে। ধ্রুব ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে থাকে। তারপর তিশা ধ্রুবকে সাথে করে নিয়ে খাবার টেবিলের দিকে চলে গেল। খাবার দেখে ধ্রুব অবাক হয়ে গেল। এত রকম খাবার আইটেম, আর সব খাবার ধ্রুবর পছন্দের। তিশার আম্মু বলল, বাবা তিশা নিজের হাতেই সবকিছু তোমার জন্য রান্না করেছে। ধ্রুব তিশার দিকে তাকিয়ে খাবার খেতে বসে গেল। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায় ধ্রুব। দেখতে দেখতে রাত হয়ে যায়। ধ্রুবর রুমে বসে থাকতে ভালো লাগছে না, তাই সে ছাদের উপরে চলে যায়। আকাশে খুব সুন্দর চাঁদ ফুটে আছে। চাঁদ দেখতে পছন্দ করে ধ্রুব। সে চাঁদের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে তিশা রুমে গিয়ে দেখে ধ্রুব নাই। তিশা একটু দেখে ভয় পেয়ে গেল। ধ্রুব আবার কাউকে না বলে চলে যায়নি তো? এইসব ভাবতেই তিশা তাড়াতাড়ি করে ধ্রুবকে খুঁজতে শুরু করে দিল। পুরো বাড়ি খুঁজে যখন পাচ্ছিল না, তখন তিশা ছাদের উপরে চলে গেল। তিশা ছাদের উপর গিয়ে দেখলো ধ্রুব ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। ধ্রুবকে দেখে তিশার ভয় একটু কেটে গেল। তখন তিশা ধ্রুবর কাছে গিয়ে বলল, আপনি এখানে? কেন, এখানে কি আসা বারণ নাকি? না, আসলে আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। রুমে গেলাম, ওখানে গিয়ে দেখি আপনি নাই, তাই বললাম। রুমের ভেতরে ভালো লাগছে না, তাই এখানে চলে আসছি। আকাশের চাঁদটা আজকে খুব সুন্দর লাগছে, আর এখানেও ভালো লাগছে। চা খাবেন? চা নিয়ে আসি? না, লাগবে না। চা খেতে খেতে চাঁদ দেখলে আরও ভালো লাগবে। আপনি এত বেশি কথা বলেন কেন? একটু ভালোভাবে কথা বলেছি, তাতে কি ভালো লাগছে না? আমার কাছে কি ভালো লাগবে খারাপ লাগবে সেটা আমি বুঝবো। আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে কাউকে চিন্তা করতে বলিনি। আপনি এখন এখান থেকে চলে যান। আমি একটু একা থাকতে চাই, আর আমার একা থাকাটা বেশি ভালো লাগে। তিশা আর কোনো কথা না বলে মন খারাপ করে রুমের ভিতরে চলে গেল। রুমে গিয়ে বিছানা ঠিক করতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, মানুষটা কেমন জানি, বুঝতেই পারি না, কখন রেগে যাই বোঝাই যায় না। পুরো রোমান্টিক মানুষ একটা। রোমান্টিক বলতে কিছুই বোঝে না। এমন রাগী ছেলে আমি আর দেখিনি। রাক্ষস একটা ছেলে।
এমন সময় ধ্রুব রুমে চলে আসে। তিশা ধ্রুবকে খেয়াল করেনি এখনো। তিশা বিছানা গুছিয়ে অন্য মনস্ক হয়ে হেঁটে যেতেই ধ্রুবর সাথে একটা ধাক্কা খেয়ে খাটের উপরে পড়ে গেল। তিশা খাটের উপরে শুয়ে ধ্রুবর দিকে তাকিয়ে ভাবতে থাকে, এটা কেমন মানুষ, ধাক্কা খেলাম আমাকে একটু ধরারও চেষ্টা করলো না। আর ধ্রুব তিশার দিকে এগিয়ে গিয়ে বলল, কি সমস্যা, চোখ কোথায় থাকে, দেখে চলাফেরা করা যায় না? তিশা ধ্রুবর রাগী মুখ দেখে মাথা নিচু করে ফেললো। তারপর সে নিচে বিছানা করে ঘুমিয়ে পড়ল। ধ্রুব খাটের উপরে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল তিশার ঘুম ভেঙে গেল দরজার শব্দে। তিশা তাড়াতাড়ি নিচের বিছানা সরিয়ে বালিশটা ধ্রুবর পাশে রেখে দরজা খুলে দেখে তিশার আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে। তিশা তার আম্মুকে দেখে বলল, কি হয়েছে আম্মু, এত সকাল সকাল ডাকছো কেন? জামাই সকালে কি খাবে, কি রান্না করব, তার জন্য তোর কাছে শুনতে আসলাম। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এই কথা বলে তিশার আম্মু চলে গেল। তিশা গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করতে চলে যায় আর ধ্রুবর পছন্দের রান্না করতে থাকে। আসলে তিশা এখানে আসার আগে তার শাশুড়ির থেকে ধ্রুবর সব পছন্দের খাবারের নাম জেনে নেয়। রান্না শেষ করে তিশা রুমে এসে দেখে ধ্রুব এখনো ঘুমিয়ে আছে। তিশা ধ্রুবকে ডাকতে ভয় পাচ্ছে। তৃষা ধ্রুবর দিকে তাকিয়ে রইল। মানুষটাকে ঘুমন্ত অবস্থায় কেউ দেখলে বলবে না যে এত রাগী সে। হঠাৎ করেই ধ্রুবর ঘুম ভেঙে যায় আর সে তাকিয়ে দেখে তিশা তার দিকে তাকিয়ে আছে। ধ্রুব তিশার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা আপনার, এবার তাকিয়ে আছেন কেন? তিশার এখনো হুঁশ নেই, সে ধ্রুবর দিকেই তাকিয়ে আছে। এবার ধ্রুব তিশাকে ধমক দিয়ে বলল, কি সমস্যা, কিছু বলবেন? ধ্রুবর ধমক শুনে তিশার হুঁশ ফিরে আসলো। তিশা আমতা আমতা করতে শুরু করলো। ফ্রেশ হয়ে নাস্তা করতে আসেন, সবাই আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। ঠিক আছে, আসছি, আপনি যান। তারপর তিশা দৌড়ে রুম থেকে বের হয়ে চলে গেল। একটু পরে ধ্রুব ফ্রেশ হয়ে নাস্তা করতে গিয়ে সে চেয়ারের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। খাবার টেবিলের সামনে গিয়ে অবাক হয়ে গেল ধ্রুব, কারণ সেখানে বসে আছে ধ্রুবর মা বাবা। তারা যে এখানে আসবে ধ্রুবকে বলে নাই। ধ্রুব টেবিলের সামনে গিয়ে বলল, তোমরা কখন আসলে আর আমাকে না বলে চলে আসলে যে? নিজাম সাহেব বলল, তোকে সারপ্রাইজ দেবো বলে না বলেই চলে আসছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আমাদের বাসায় চলে যাব। তোদের ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে খুব। ঠিক আছে। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে যায় সবাই। ধ্রুব নিজের রুমে গিয়ে তার জামা কাপড় চেঞ্জ করে ফোন নিয়ে বসে পড়ে। তিশা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তিশা ধ্রুবর কাছে এসে বলল, ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমার কথা রাখার জন্য। এখানে ধন্যবাদ দেওয়ার মতো কিছু হয়নি। আর হ্যাঁ, এখানে আমারও স্বার্থ ছিল। আমিও চাই না আমার বা আপনার পরিবারের কেউ জানুক আমাদের এই সম্পর্কের কথা। যেদিন সবাই জেনে যাবে আমাদের সম্পর্কটা বাকি 8-10টা স্বামী স্ত্রীর মতো না, তখন কি হবে? তখনকারটা না হয় তখন দেখা যাবে। আর সবাই জানার আগে আমি আপনাকে ডিভোর্স দিব। সো তখন সবাই জানলেও আমার কোনো সমস্যা নেই। ধ্রুবর মুখে ডিভোর্সের কথা শুনে নিশ্চুপ হয়ে গেল তিশা। তিশা কি বলবে বুঝতে পারছে না। ধ্রুব আবার বলল, আমি কখনো একটা বিধবা মেয়ের সাথে সারা জীবন থাকতে পারবো না। আমি উকিলের সাথে কথা বলেছি, 6 মাস একসাথে থাকতে হবে, তারপর ডিভোর্স দিব আমি আপনাকে। তিশা এখনো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ধ্রুব আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। ধ্রুব যাওয়ার পরে তিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আর সে নিজে নিজে বলতে থাকে, আমি বিধবা, সেটা আমাকে বারবার উনি মনে করিয়ে দিয়ে কি মজা পান? কেন উনি আমাকে আমার ফেলে আসা স্মৃতি বারবার মনে করিয়ে দেয়? আমি তো সুন্দরভাবে নতুন জীবন করে আমার জীবন তৈরি করতে চাই, কিন্তু উনি বারবার আমার অতীত মনে করিয়ে দেয়। আমি বিধবা, সেটা কি আমার অপরাধ? আমার ভাগ্য খারাপ, তাই আমার সাথে এমন হয়েছে। সেখানে আমার কি দোষ? এসব বলতে বলতে তিশা কান্না করতে থাকে। তার চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। এমন সময় ধ্রুবর আম্মু রুমে এসে দেখে তিশা শুয়ে শুয়ে কান্না করছে। ধ্রুবর আম্মু বলল, বৌমা কি হয়েছে তোমার? তিশা তার শাশুড়ির শব্দ শুনে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে দাঁড়িয়ে মাথায় কাপড় টেনে বলল, কই মা, কিছু হয়নি তো? কিছু না হলে তুমি কান্না করছিলে কেন? নাকি মা বাবার কথা মনে পড়ছে? তিশা কোনো কিছুই বলল না। তারপর ধ্রুবর আম্মু বলল, মন খারাপ করো না বৌমা, কিছুদিন পরে আবার গিয়ে বেরিয়ে আসতে পারবে। আমার সাথে রান্না করতে আসো, মন ভালো হয়ে যাবে। তারপর তিশা তার শাশুড়ির সাথে চলে গেল রান্না করতে। বউ শাশুড়ি রান্না শেষ করে নিজেদের রুমে চলে গেল।
দেখতে দেখতে দুপুর হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ধ্রুব বাসায় ফিরে আসে। তারপর দুপুরের খাবার শেষ করে ধ্রুব নিজের রুমে এসে দেখে তিশা মন খারাপ করে বসে আছে। ধ্রুব সেদিকে নজর না দিয়েই ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমের ভিতর। কিছুক্ষণ পরে ধ্রুব ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। অন্যদিকে তিশা রুম থেকে বেরিয়ে গিয়ে খাবার রেডি করছে ধ্রুবর জন্য। দুপুরের খাবার শেষ করে ধ্রুব বাসা থেকে বের হয়ে তার বন্ধুদের কাছে গিয়ে আড্ডা দিতে থাকে। কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারেনি ধ্রুব। ধ্রুব আজকে ড্রিঙ্কস বেশি করে ফেলেছে। ধ্রুবর বন্ধু বলল, কিরে ধ্রুব, বাসায় যাবি না? রাত তো অনেক হয়েছে। এখনই চলে যাব। চল, তোকে আমরা বাসায় দিয়ে আসি। তোর তো অবস্থা ভালো না, তোকে এত ড্রিঙ্কস করতে না করি তাও তুই আমাদের কোনো কথাই শুনিস না। কাউকে যেতে হবে না, আমি একা যেতে পারবো। এই কথা বলে ধ্রুব একাই বের হয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই মাতাল অবস্থায় ধ্রুব বাসায় গিয়ে পৌঁছে গেল। বাসার সামনে গিয়ে দরজার কলিং বেল চাপ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিশা এসে দরজা খুলতেই ধ্রুব নিচে পড়ে যেতে লাগলো, আর তিশা ধ্রুবকে ধরে ফেললো। তারপর ধ্রুব তিশার কাঁধের উপর ভর দিয়ে নিজের রুমে চলে যায়। তিশা খাটের উপর ধ্রুবকে শুয়ে দিবে এমন সময় তিশা নিজের টাল সামলাতে না পেরে ধ্রুবের বুকের উপর এসে পড়ে। তারপর দুজন দুজনের চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, হারিয়ে দুজন দুজনের চোখের অন্তরালে। অপরূপভাবে তাকিয়ে থাকে দুজন দুজনের চোখের দিকে। তারা মুহূর্তের মধ্যেই হারিয়ে যায় অজানা কোনো এক শহরে। একটু পরেই তিশার হুঁশ ফিরে আসে। ধ্রুব মদের নেশায় আছে আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। তিশা ধ্রুবর উপর থেকে উঠে দাঁড়িয়ে যাবে এমন সময় ধ্রুব তিশার শাড়ির আঁচল টেনে ধরে। তারপর তিশা ধ্রুবর হাত থেকে শাড়ির আঁচল খুলতে যাবে এমন সময় ধ্রুব তিশার হাত ধরে একটা টান মেরে তিশাকে আবার তার বুকের উপরে নিয়ে আসে। ধ্রুব তিশার দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। ধ্রুবর তাকানো দেখে তিশা অনেক লজ্জা পেয়ে গেল। তখন ধ্রুব তিশার মুখের সামনে চলে আসা চুলগুলো সরিয়ে দিয়ে তিশার ঠোঁট তার ঠোঁটের খুব কাছে নিয়ে আসে। তিশার নিঃশ্বাস ধীরে ধীরে বেড়ে যেতে থাকে। এবার ধ্রুব তিশার ঠোঁট নিজের ধকলে নিয়ে নেয়। এইভাবে দুজন কতক্ষণ ছিল খেয়াল করতে পারেনি তারা। এই প্রথম তিশা ধ্রুবর এত কাছে চলে এলো। এবার ধ্রুব আর তিশা নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলল। দুজনেই ডুবে গেল ভালোবাসার অতল সাগরে। ধ্রুব আজ বেশি ড্রিঙ্কস করার কারণে তার নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। কিছুক্ষণ পরে তৃষা ধ্রুবর বুকের উপরেই ঘুমিয়ে পড়ে, আর ধ্রুব তিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। খুব সকালে ধ্রুব নিজের বুকের উপরে ভারী কিছু অনুভব করতে পেরে ঘুম থেকে উঠে যায়। চোখ খুলে দেখে তিশা ধ্রুবর বুকের উপরে ঘুমিয়ে আছে। তিশার চুলগুলো এলোমেলো অবস্থায় আছে। তিশার শাড়ি ঠিকভাবে তার শরীরে নেই। তিশার ঠোঁটের লিপস্টিক তার ঠোঁটের আশেপাশে লেগে আছে, আর ধ্রুবর জামাইও লিপস্টিকের দাগ লেগে আছে। ধ্রুবর আর বুঝতে বাকি রইল না যে মাতাল অবস্থায় তিশার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলছে। ধ্রুব এসব ভাবতেই রাগে তার পুরো শরীরে আগুন ধরে গেল। তিশাকে এক ধাক্কা দিয়ে বুকের উপর থেকে সরিয়ে দিল ধ্রুব। তিশা চমকে ঘুম থেকে উঠে নিজের শাড়ি ঠিক করে নিল। এরপর ধ্রুব রাগী কণ্ঠে বলল, আপনি এখানে কেন? আর আপনি কেন আমার বুকের উপর শুয়েছিলেন? তিশা নিশ্চুপ। ধ্রুব আবার বলল, কাল রাতে যা হয়েছে তা ভুলে যান। আমি আপনার সাথে যা করেছি তা আমি মাতাল অবস্থায় করে ফেলেছি। এই কথা বলে ধ্রুব ফ্রেশ হতে চলে গেল। ধ্রুব যাওয়ার পরে তিশা মিষ্টি একটা হাসি দিল। হঠাৎ করে ধ্রুবর ফোন বেজে উঠল। তিশা ফোনের দিকে তাকিয়ে দেখে নাম্বারটা কেমন চেনা চেনা লাগছে। এই নাম্বার থেকে এর আগেও অনেকবার কল এসেছে, আর এই নাম্বার থেকে কল আসলেই ধ্রুব রুম থেকে বেরিয়ে যায়। এসব ভাবতে ভাবতে কল কেটে গেল। আবার সেই নাম্বার থেকে কল আসলো। এবার তিশা ধ্রুবর ফোনের দিকে এগিয়ে গেল। তিশা ধ্রুবর ফোনের দিকে এগিয়ে নিয়ে ফোন হাতে দিবে এমন সময় ধ্রুব ফোন হাতে নিয়ে কল রিসিভ করে রুম থেকে বের হয়ে চলে গেল। তিশা কিছুক্ষণ বসে থেকে সেও ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে ধ্রুব রুমে জামা কাপড় চেঞ্জ করে রেডি হচ্ছে। দেখেই মনে হচ্ছে কোথাও যাবে ধ্রুব। তিশা চুল মুছতে মুছতে ধ্রুবর কাছে গিয়ে বলল, আপনি কি কোথাও বের হচ্ছেন? হ্যাঁ। ও, নাস্তা খেয়ে যাবেন? আপনার জন্য নাস্তা রেডি করে রাখছে। আমি বাইরে খাবো। বাইরে খাবার অনেক সমস্যা হতে পারে, খেয়ে যান বাসা থেকে। এত আদি খেতে আমার ভালো লাগে না, ওকে? আমি আপনাকে আগে বলেছি আমার কোনো বিষয় নিয়ে আপনি কথা বলবেন না। আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব, আর নিজের মতো থাকতে পছন্দ করি। আমাকে আমার মতো থাকতে দেন। সো নেক্সট টাইম আমার কোনো কিছু নিয়ে আপনার জোর খাটাতে হবে না। আমি আপনাকে এমন অধিকার দিইনি যে আপনি আমার উপরে জোর খাটাবেন। তারপর ধ্রুব রুম থেকে বেরিয়ে চলে গেল। তিশা খাটের উপরে বসে রইল অনেকক্ষণ, আর তিশা মনে মনে ভাবতে থাকে, ধ্রুবর কি অন্য কারোর সাথে রিলেশন আছে? ধ্রুবর ব্যবহার দেখে এমন মনে হয় সে হয়তো অন্য কাউকে ভালোবাসে, না হলে সে কেন আমার সাথে এমন খারাপ ব্যবহার করে? আর কি আছে ওই নাম্বারে যে ওই নাম্বার থেকে কল আসলেই উনি রুম থেকে বেরিয়ে চলে যায়, আর অন্য যে কোনো নাম্বার থেকে কল আসলে
তো উনি রুমে বসেই কথা বলে, নাকি ওই নাম্বারটা ওনার গার্লফ্রেন্ডের? ওনার যদি অন্য কারোর সাথে রিলেশন থাকে তাহলে তো আমি এখানে খুঁজলে কোনো ক্লু তো অবশ্যই পাবো। এসব ভাবতে ভাবতে তিশা দাঁড়িয়ে গেল আর সে পুরো রুম খুঁজতে থাকে, কিন্তু ওইরকম কোনো কিছুই পেল না তিশা। অন্যদিকে ধ্রুব তার বন্ধুদের কাছে চলে গেল। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ করে তার একটা বন্ধু বলল, ধ্রুব, আজকে তুই আমাদের খাওয়াবি? কোন উপলক্ষে? কোন উপলক্ষে বুঝি না। তুই যা গিয়ে আইসক্রিম নিয়ে আয় আমাদের জন্য। ওকে, ঠিক আছে। এই কথা বলে ধ্রুব সবার জন্য আইসক্রিম নিয়ে আনতে চলে গেল রাস্তার ওপাশে। আইসক্রিম নিয়ে ধ্রুব বেখেয়ালিভাবে রাস্তা পার হচ্ছে, এমন সময় একটা ট্রাক খুব দ্রুত গতিতে ছুটে আসছে। গাড়িটি খুব জোরে জোরে হর্ন বাজাতে থাকে, কিন্তু হর্নের শব্দ ধ্রুবর কান অব্দি আসছে না। ট্রাক যখন ধ্রুবর খুব কাছাকাছি চলে আসে তখন ধ্রুবর বন্ধুরা দেখে ধ্রুব ধ্রুব বলে চিৎকার করতে থাকে। এবার ধ্রুব সবার চিৎকার শুনে আর ট্রাকের দিকে তাকাতেই সাথে সাথে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ধ্রুব রাস্তার একপাশে ছিটকে পড়ে। ধ্রুবের পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়, তার শরীরে অনেক জায়গা থেকে রক্ত বের হতে থাকে। ধ্রুবর চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে যেতে থাকে, তার চোখ অন্ধকারে ডুবে যাচ্ছে। একটু পরে ধ্রুব তার চোখ বন্ধ করে ফেলে। ধ্রুবর বন্ধুরা তাড়াতাড়ি করে ধ্রুবর কাছে ছুটে আসে। আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায়। ধ্রুবর বন্ধুরা ধ্রুবকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে চলে যায়। হাসপাতালের ভিতরে গিয়ে ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন নার্স আর ডাক্তার চলে আসে। ধ্রুবর এমন অবস্থা দেখে ধ্রুবকে সাথে সাথে আইসিইউতে নিয়ে চলে যায়। ধ্রুবর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেওয়া হয়। ধ্রুবর বন্ধুরা ধ্রুবর বাসায় কল করতেই ধ্রুবর আম্মু ফোন রিসিভ করলো। তারা তাকে ধ্রুবর অ্যাক্সিডেন্টের কথা বলার সাথে সাথে তিনি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তার চিৎকার শুনে তিশা আর মিজান সাহেব বের হয়ে এসে দেখে ধ্রুবর আম্মু অজ্ঞান হয়ে ফ্লোরের উপরে পড়ে আসছে। তিশা তার শাশুড়ির চোখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো। ধ্রুবর আম্মু মিজান সাহেবকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিল। কিছু হয়েছে তোমার? হঠাৎ করে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলে কেন? ধ্রুব, ধ্রুবর কি হয়েছে? ওগো ধ্রুব নাকি অ্যাক্সিডেন্ট করেছে। ধ্রুবর অ্যাক্সিডেন্টের কথা শুনে তিশা আর মিজান সাহেব মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মিজান সাহেব বলল, কি বলছো এসব? কে বলেছে তোমাকে এসব? আমাকে ধ্রুবর বন্ধু ফোন দিয়ে বলল। এবার তাড়াতাড়ি করে মিজান সাহেব সেই নাম্বারে আবার কল দিল। সাথে সাথে কল রিসিভ করলো ধ্রুবর বন্ধু সিয়াম। সিয়াম কল রিসিভ করে বলল, হ্যালো বাবা, আমার ছেলেটার কি হয়েছে? আঙ্কেল, ধ্রুবর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা ওকে নিয়ে হাসপাতালে চলে আসছি, ওর চিকিৎসা চলছে। কি বলছো এসব? আমি সত্যি কথা বলছি, ধ্রুব অবস্থা অনেক খারাপ আঙ্কেল। আপনারা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। কোন হাসপাতাল? আমরা এক্ষুনি আসছি। আমি হাসপাতালের অ্যাড্রেস মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই কথা বলে সিয়াম ফোন কেটে দিল। কিছুক্ষণের মধ্যেই সিয়াম হাসপাতালের অ্যাড্রেস মিজান সাহেবের ফোনে SMS করে পাঠিয়ে দিল। এদিকে তিশা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে একটা পুতুলের মতো। মনে হচ্ছে একটা সত্যিকারের পুতুল যার কোনো প্রাণ নেই। মিজান সাহেব তিশার দিকে তাকিয়ে দেখে তিশা কোনো নড়াচড়া করছে না। সে একদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখের পাতাও নড়ছে না। মিজান সাহেব তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাদের সাথে হাসপাতালে চল মা। তিশা কোনো কথা বলল না। এবার সবাই মিলে বের হয়ে গেল। সবাই গাড়িতে উঠে বসে গেল। ধ্রুবর আম্মু কান্না করেই যাচ্ছে আর মিজান সাহেব তাকে সান্ত্বনা দিচ্ছে। দেখো, আমাদের ছেলের কিচ্ছুই হবে না, এইভাবে কান্না করো না। মিজান সাহেব বলল। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই হাসপাতালে পৌঁছে গেল। মিজান সাহেব তিশা আর তার স্ত্রীকে নিয়ে সিয়ামের কাছে চলে গেল। সিয়াম আর তার কয়েকজন বন্ধু আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে। মিজান সাহেব সিয়ামকে বলল, বাবা, আমার ছেলে কোথায়? সিয়াম মুখে কোনো কথা না বলে আইসিইউর দিকে দেখিয়ে দিল আঙ্গুল দিয়ে। জামাল সাহেব আইসিইউর দরজার সামনে চলে গেল। ছোট একটা গ্লাস দিয়ে দেখা যাচ্ছে ধ্রুবকে। অক্সিজেন মাস্ক দিয়ে শুয়ে রাখা হয়েছে আর কয়েকজন ডাক্তার ধ্রুবর পরীক্ষা করছে। আর ধ্রুব পুরো শরীর রক্তের দাগ দেখা যাচ্ছে। মিজান সাহেব তার ছেলের এমন অবস্থা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। তার নিজের অজান্তেই তার চোখ থেকে পানি পড়তে শুরু হয়ে গেল। মিজান সাহেব আর তার ছেলের এমন অবস্থা সহ্য করতে পারছে না। সে দরজা থেকে ধীরে ধীরে সরে গিয়ে সিয়ামের কাঁধের উপরে হাত রেখে বলল, কিভাবে এমন হলো বাবা? তারপর সিয়াম মিজান সাহেবকে সব কিছুই বলল। মিজান সাহেব তার স্ত্রীর কাছে চলে যায়। মিজান সাহেবের স্ত্রী কান্না করতে করতে বলল, আমি আমার ছেলেকে দেখব প্লিজ, আমাকে আমার ছেলের কাছে নিয়ে যান। আমি আমার ছেলেকে একটি বার দেখতে চাই। ওর চিকিৎসা চলছে এখন, একটু পরে ডাক্তার বেরিয়ে আসবে। কিচ্ছু হবে না আমাদের ছেলের, চিন্তা করো না। একটু পরে ডাক্তার বেরিয়ে এসে বলল, রোগীর বাড়ির লোক কারা?
ডাক্তারের কথা শুনে সবাই ডাক্তারের কাছে চলে গেল। মিজান সাহেব ডাক্তারকে বলল, ডাক্তার, আমার ছেলের কি অবস্থা এখন? দেখুন, রোগীর অবস্থা তেমন একটা ভালো না। অ্যাক্সিডেন্টটা গুরুতরভাবে হয়েছে। মাথায় আঘাত পেয়েছে আর মাথায় রক্ত জমাট বেঁধে গেছে। এটা অপারেশন করতে হবে। পুরোপুরি সুস্থ হবে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করব আমার মতো করে। ডাক্তার সাহেব, এখন কি বলছেন আপনি? আমার যা বলার দরকার আমি সেটাই বলেছি। আপনারা বললে আমার অপারেশন শুরু করব। অপারেশন না করলেও রোগীকে বাঁচানো যাবে না। এখন আপনারা ঠিক করেন কি করবেন, আমি একটু পরে আসছি। এই কথা বলে ডাক্তার চলে গেল। মিজান সাহেব কি করবে বুঝতে পারছে না। ধ্রুবর আম্মু অনেক কান্না করছে, সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে। আর এদিকে পাথরের মতো দাঁড়িয়ে আছে তিশা। মিজান সাহেব তিশার দিকে এগিয়ে এসে তিশার মাথায় হাত রাখতেই তিশার হুঁশ ফিরে আসলো। তিশা মিজান সাহেবের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। মিজান সাহেব তিশার চোখের পানি মুছে দিয়ে বলল, মা, চিন্তা করিস না, ধ্রুব ঠিক হয়ে যাবে, ওর কোনো কিছুই হবে না। এমন সময় তিশার মা বাবাও চলে আসছে। এসে তারা তিশার কাছে গিয়ে বলল, মা, ধ্রুবর কি হয়েছে? তিশা কিছু না বলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। মিজান সাহেব সবকিছু বলল। মিজান সাহেবের কথা শুনে অবাক হয়ে গেল হেলাল সাহেব। সে কি বলবে বুঝতে পারছে না। হেলাল সাহেবের স্ত্রী তিশাকে নিয়ে একটা চেয়ারে গিয়ে বসে। তিশা কান্না করতে করতে বলল, আম্মু সব কিছু আমার জন্যই হয়েছে। আমার ভাগ্যটা এমন কি আম্মু? আমি কি দোষ করছি যে আমার সাথেই এমন হবে? মা, তুই নিজেকে শুধু শুধু দোষী করছিস। তিশার আম্মু তিশাকে সান্ত্বনা দিতে থাকে। তারপর হেলাল সাহেব তিশার পাশে এসে বসে। তিশার আম্মু ধ্রুবর আম্মুরা পাশে গিয়ে বসতেই ধ্রুবর আম্মু তিশার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তিশার আম্মু তাকে সান্ত্বনা দিতে থাকে। একটু পরে ডাক্তার এসে বলল, আপনারা কি কিছু ভেবেছেন? ডাক্তারের কথা শুনে সবাই এগিয়ে গেল। মিজান সাহেব বলল, ডাক্তার, আমার ছেলের যেন কিছু না হয়, প্লিজ আপনি অপারেশন শুরু করুন। ওকে, তাহলে আমরা আমাদের অপারেশনের কাজ শুরু করছি। আল্লাহর কাছে রোগীর জন্য দোয়া করুন। হুম। আচ্ছা, আপনারা কি কেউ রোগীর সাথে দেখা করতে চান? তাহলে দেখা করতে পারেন, তবে একজন একজন করে দেখা করতে পারেন। জোরে কোনো শব্দ করা যাবে না। মনে রাখবেন, জোরে শব্দ করলে রোগীর সমস্যা হতে পারে। ঠিক আছে ডাক্তার। এরপর ডাক্তার চলে গেল। একজন একজন করে গিয়ে ধ্রুবকে দেখে বেরিয়ে চলে আসলো। এবার মিজান সাহেব তিশার কাছে এসে বলল, মা, ধ্রুবকে দেখে আয়। এদিকে ধ্রুবর বন্ধুরা তিশাকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। সিয়াম জয়কে জিজ্ঞেস করলো, জয়, এই মেয়েটা কে? চিনলাম না তো। মেয়েটা নাকি ধ্রুবর বাসায় কাজ করে। কি বললি? আমি তো সেটাই জানি। কিন্তু এই মেয়েটার অবস্থা দেখে তো বোঝা যাচ্ছে না যে এটা কাজের মেয়ে। আর কাজের মেয়ে হলে এইভাবে বলতো নাকি আঙ্কেল? হয়তো অনেক আগে থেকে কাজ করে, তাই হয়তো। ওহ। অন্যদিকে তিশা আইসিইউর ভিতরে চলে গেল। ধীরে ধীরে ধ্রুবর দিকে এগিয়ে যাচ্ছে। ধ্রুবর এমন অবস্থা দেখে তিশার চোখ থেকে অঝরে পানি পড়তে শুরু করলো। তিশার শরীরের অনেক জায়গায় ব্যান্ডেজ করা, মুখের উপরে অক্সিজেন মাস্ক দেওয়া, আর চোখের কোণে পানি। ধ্রুবর এমন অবস্থা দেখে তিশা নিজেকে আর সামলে রাখতে পারল না। তিশা মনে মনে ধ্রুবকে অনেক আগেই ভালোবেসে ফেলেছে। তিশা ধ্রুবর মাথায় হাত রাখতে গিয়ে আবার হাত সরিয়ে ফেললো। হঠাৎ করেই ধ্রুবর বলা কথাগুলো মনে পড়ে গেল তিশার। তিশা তার চোখের পানি মুছে আইসিইউ থেকে বেরিয়ে চলে আসে। একটু পরে ধ্রুবকে নিয়ে অপারেশন রুমে চলে যায় ডাক্তার। কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু করে দিল। আর সবাই বাহিরে অপেক্ষা করছে কখন অপারেশন শেষ করে ডাক্তার বেরিয়ে আসবে। সবাই অপেক্ষার প্রহর গুনছে। তিশার আম্মু তিশাকে বুকের সাথে নিয়ে জড়িয়ে ধরে আছে, আর তিশা তার মাকে জড়িয়ে ধরে আছে। ডাক্তার বের হয়ে আসলো অপারেশন রুম থেকে। ডাক্তারকে দেখে সবাই ছুটে চলে গেল ডাক্তারের কাছে। তিশাও গেল সাথে। মিজান সাহেব বলল, ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? ডাক্তার মাথা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। মিজান সাহেব আবার বলল, কি হয়েছে? আপনি চুপচাপ কেন? আমার ছেলে ঠিক আছে তো ডাক্তার? ডাক্তার তার চোখ দেখে চশমা সরিয়ে বলল, সরি, উই কুড নট সেভ হিম, হি ইজ ডেড। ডাক্তারের কথা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে গেল। মিজান সাহেব বলল, কি বলছেন এসব ডাক্তার? আমি দুঃখিত, অনেক চেষ্টা করেও আপনারা ছেলেকে বাঁচাতে পারলাম না। নিজেকে শক্ত করুন মিজান সাহেব। আই এম সরি।
এই কথা বলে ডাক্তার চলে গেল। ধ্রুব মৃত্যুর কথা শুনে ধ্রুবর আম্মু অজ্ঞান হয়ে গেছে। তিশা একটা চিৎকার দিয়ে উঠল। হেলাল সাহেব তাড়াতাড়ি করে তিশার কাছে চলে আসছে। তিশা তার বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা সবসময় কেন আমার সাথে এমন হয়? কেন সবসময় আমাকে কষ্ট পেতে হয়? কেন সবসময় আমাকে আমার প্রিয় মানুষদের হারাতে হয়? আমি কি দোষ করছি যে সব সময় আমার সাথে এমন হয়? মা রে, এইভাবে বলিস না। আমি আর এসব নিতে পারছি না বাবা, আমি আর বাঁচতে চাই না। কি বলছিস এইসব মা? তুই নিজেকে শক্ত কর। একটু পরে ধ্রুবর মৃত লাশ নিয়ে আসলো সাদা কাপড় দিয়ে ঢেকে। ধ্রুবর লাশের সামনে সবাই কান্নাকাটি শুরু করলো। ধ্রুবর আম্মু একটু পরপর অজ্ঞান হয়ে যাচ্ছে, বাকি সবাই কান্নাকাটি করছে। তিশা দৌড়ে ধ্রুবর লাশের সামনে গিয়ে ধ্রুবর মুখ থেকে সাদা কাপড় সরিয়ে চিৎকার দিয়ে কান্না করতে করতে বলল, আপনি আমাকে এভাবে একা রেখে যেতে পারেন না। দেখুন আমি আপনাকে স্পর্শ করেছি, আমাকে বকা দেন। প্লিজ উঠুন। আপনি আপনি না থাকলে আমাকে বকা দিবে কে? আমার সাথে কে রাগ দেখাবে? কার রাগে মুখ দেখে আমার ঘুম ভাঙবে? আপনি এভাবে চলে যেতে পারেন না। মিজান সাহেব তিশার মাথায় হাত রাখতে তিশা মিজান সাহেবকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা উনি কথা বলছেন না কেন? আগে তো আমি ওনাকে স্পর্শ করলেই রেগে যেতেন, আজ কেন কোনো কথা বলছেন না? ওনাকে কথা বলতে বলুন বাবা। মারে, ও আর কোনোদিন ও কথা বলবে না আমাদের সাথে। না, ওনাকে তো কথা বলতেই হবে। আপনি এভাবে চুপ করে থাকবেন না প্লিজ। দেখুন সবাই আপনার জন্য কান্না করছে, আপনি একটু কথা বলেন প্লিজ। উঠুন না প্লিজ। এসব বলতে বলতে তিশা ফ্লোরের উপরে বসে পড়ল। তিশাকে অনেক কষ্ট করে ধ্রুবর লাশের পাশ থেকে সরিয়ে নেওয়া হলো। কিছুক্ষণ পরেই ধ্রুবর লাশ নিয়ে বাসায় চলে গেল সবাই। ধ্রুবকে শেষ গোসলের জন্য নিয়ে যাওয়া হলো। ধ্রুবর মৃত লাশ নিয়ে চলে গেল তার শেষ গোসল দেওয়ার জন্য। গোসল দিয়ে ধ্রুবকে দাফনের কাপড় পরিয়ে সবার সামনে নিয়ে আসা হলো। ধ্রুবর মুখ থেকে কাপড় সরিয়ে নিল। সবাই ধ্রুবকে শেষ দেখা দেখছে। ধ্রুবর সব বন্ধুরা ধ্রুবকে দেখলো। তিশার আব্বুও ধ্রুবকে দেখে তার চোখ থেকে পানি পড়তে শুরু করলো। একে একে সবাই দেখে সরে গেল। এবার মিজান সাহেব তার স্ত্রীকে নিয়ে আসলেন। মিজান সাহেব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেও আর সে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলেন না। ছেলের লাশের সামনে বসে কান্না করতে শুরু করে দিল। তারপর সে ধ্রুবর মুখের ওপর হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। এবার তিশাকে নিয়ে আসা হলো ধ্রুবর লাশের সামনে। তিশা অঝরে কান্না করতে থাকে ধ্রুবর লাশের সামনে। এবার ধ্রুবর লাশ নিয়ে চলে যাওয়ার সময় হয়েছে। ধ্রুবর জানাজার জন্য ধ্রুবকে নিয়ে যাওয়া হচ্ছে তিশার সামনে থেকে। তিশা খাট ধরে কান্না করতে থাকে আর সবাইকে বাধা দিতে থাকে। তিশার পাগলামি দেখে সবাই আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। তিশার মা তিশাকে ধরে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু তিশা কারোর কথা না শুনেই খাট ধরে কান্না করতে থাকে। অবশেষে সবার জোড়াজড়িতে তিশার হাত সরিয়ে ধ্রুবকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এমন সময় তিশার আম্মু বলল, তিশামা, ধ্রুবের অপারেশন মনে হয় শেষ হয়েছে, ডাক্তার বের হয়ে আসছে। তিশা তার মায়ের মুখে এমন কথা শুনে সে বুঝতে পারে সে এতক্ষণ খারাপ একটা স্বপ্নের মধ্যে ছিল। তিশা নিজের চোখ খুলে দেখে সে এখনো হাসপাতালের মধ্যেই আছে। তিশার বুক অনেকটাই হালকা হয়ে গেল। আর ডাক্তারও মাত্র বের হয়ে আসলো। সবাই অপারেশন রুমের সামনেই দাঁড়িয়ে আছে। তিশা এবার তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে চলে গেল। মিজান সাহেব ডাক্তারকে বলল, ডাক্তার, ওর এখন কি অবস্থা? ডাক্তার কিছুক্ষণ চুপ করেছিল। সেটা দেখে তিশা অনেক ভয় পেয়ে গেল। তিশার বুকের ভিতর হার্টবিট বেড়ে যাচ্ছে। তিশা বলল, কি হলো? আপনি চুপ করে আছেন কেন? এবার ডাক্তার একটা মুচকি হাসি দিয়ে বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। রোগী অনেকটাই সুস্থ আছে, তবে পুরোপুরি ঠিক হতে সময় লাগবে। ঠিকঠাকভাবে দেখাশোনা করলেই হবে। আর আপনারা চাইলে কালকেই রোগীকে বাসায় নিয়ে যেতে পারেন। ডাক্তারের কথা শুনে সবার মুখেই একটা হাসি ফুটে উঠল। তিশার বুক থেকেও মনে হলো একটা পাথর সরে গিয়েছে। তিশা স্বস্তির একটা নিঃশ্বাস নিল আর তার সব ভয় কেটে গেল। রোগীকে কেবিনে শিফট করা হবে কিছুক্ষণের মধ্যে। তারপর আপনারা চাইলে দেখা করতে পারেন। আর হ্যাঁ, রোগীকে বাসায় নেওয়ার সময় আমরা একটা নার্স দিয়ে দেব রোগীর খেয়াল রাখার জন্য। তিশা বলল, কোনো নার্স লাগবে না, আমি ওনার দেখাশোনা করতে পারবো ঠিকভাবে। ওহ, তাহলে তো আরও ভালো। সমস্যা নাই, কিছুদিন পর পর হাসপাতালে নিয়ে আসলেই হবে। মিজান সাহেব বলল, ধন্যবাদ ডাক্তার সাহেব। ধন্যবাদ দেওয়ার মতো কিছুই নেই। ধন্যবাদ দিলে আল্লাহকে দিন। তিনি না চাইলে আমরা তো কিছুই করতে পারতাম না। আমরা তো উছিলা মাত্র।
তারপর ডাক্তার ওখান থেকে চলে গেল। সবার মুখে হাসি ফুটে উঠল। এখন সবাই অনেক খুশি। কিছুক্ষণ পরেই ধ্রুবকে কেবিনে শিফট করা হলো। অনেকক্ষণ পরে ধ্রুবর জ্ঞান ফিরে আসলো। এরপর সবাই ধ্রুবর সাথে গিয়ে দেখা করলো। তৃষা এক কোণে দাঁড়িয়ে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। সবাই কেবিন থেকে বের হয়ে চলে গেল। এবার তৃষা ধ্রুবর দিকে এগিয়ে গেল, ধ্রুবর পাশে গিয়ে বসলো। তৃষা ধ্রুবকে বলল, এখন কেমন আছেন আপনি? একটু ভালো, কিন্তু আমার পায়ে কি হয়েছে? আমি পা নাড়াতে পারছি না কেন? আপনি পায়ে ব্যথা পেয়েছেন? চিন্তা করবেন না, ডাক্তার বলেছে কয়েকদিন রেস্ট করলে আপনি ঠিক হয়ে যাবেন। এর মধ্যে মিজান সাহেব খাবার নিয়ে চলে আসলেন। মিজান সাহেব খাবার নিয়ে এসে তৃষাকে বলল, তিশা, তুই ধ্রুবকে এই খাবারগুলো খাইয়ে দিয়ে ওই ওষুধগুলো খাইয়ে দিস। ঠিক আছে বাবা। তারপর মিজান সাহেব বের হয়ে চলে গেলেন। এবার তৃষা নিজের হাতে খাবার নিয়ে ধ্রুবর দিকে এগিয়ে দিল, কিন্তু ধ্রুব তৃষার হাত থেকে খাবার খাইতে চাইছে না। তখন তৃষা বলল, এমন করছেন কেন আপনি? খাবার না খেলে সুস্থ হবেন কিভাবে? হা করেন বলছি। ধ্রুব আর কোনো কথা না বলে হাঁ করলো। তারপর তৃষা ধ্রুবকে খাইয়ে দিতে থাকে। ধ্রুব বারবার তৃষার দিকে তাকিয়ে থাকে। তৃষা সেদিকে নজর না দিয়ে ধ্রুবকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। তারপর খাওয়া দাওয়া শেষ করে ধ্রুবকে ওষুধ খাইয়ে দিল তৃষা। তৃষা শাড়ির আঁচল দিয়ে ধ্রুবর মুখ মুছে দিল। ধ্রুব কিছু না বলে শুধুই তৃষার এসব দেখছে। কিছুক্ষণের মধ্যেই ধ্রুব হারিয়ে যায় ঘুমের দেশে। তারপর তৃষা ধ্রুবর কেবিন থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে রাতও অনেক বেড়ে যাচ্ছে। তখন তৃষা সবাইকে বলল, তোমরা সবাই বাসায় চলে যাও, আমি ওনার কাছে আছি। তুই একা থাকবি? তোমরা চলে যাও, রাত অনেক হয়েছে, না হলে তোমরাও আবার অসুস্থ হয়ে পড়বে। তারপর সবাই বাসায় চলে যায়। তৃষা একাই থেকে যায় ধ্রুবর কাছে। তৃষা ধ্রুবর কেবিনে ঢুকে দেখে ধ্রুব ঘুমিয়ে আছে। তৃষা একটা চেয়ার নিয়ে ধ্রুবর সামনে এসে বসে থাকে, আর ধ্রুবর একটা হাত ধরে বসে থাকে তৃষা। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, কিন্তু তৃষা এখনো ঘুমালো না, ধ্রুবর দিকেই তাকিয়ে রইল। ধ্রুব চোখ খুলে তাকিয়ে দেখে তৃষা তার একটা হাত ধরে ঘুমিয়ে আছে এখনো। ধ্রুবর আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা সারা রাত তার পাশেই বসেছিল, ঘুমায়নি সারা রাত, তাই এখন ঘুমিয়ে পড়েছে। ধ্রুব তৃষাকে না ডেকে তৃষার হাত থেকে নিজের হাত সরানোর চেষ্টা করতেই তৃষার ঘুম ভেঙে গেল। তৃষা তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গিয়ে ধ্রুবর হাত ছেড়ে দিয়ে বলল, আপনি কখন উঠলেন? এইমাত্র। আমাকে ডাকেননি কেন? কিছু লাগবে আপনার? ধ্রুব এই প্রথম তৃষাকে নিজে থেকে বলল, আমি ওয়াশরুমে যাব। আচ্ছা চলুন। তারপর তৃষা ধ্রুবকে ধরে সিটের উপর থেকে নামালো। ধ্রুব তৃষার কাঁধের উপর ভর দিয়ে ওয়াশরুমের ভিতরে চলে গেল। তৃষা ধ্রুবকে বলল, আপনার হলে আমাকে ডাক দিবেন। তারপর ধ্রুব ফ্রেশ হয়ে তৃষাকে ডাকলো। তারপর তৃষা ধ্রুবকে আবার তার সিটের উপর শুয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই খাবার নিয়ে চলে আসে মিজান সাহেব তৃষা আর ধ্রুবর জন্য। এবার তৃষা ধ্রুবকে খাইয়ে দিতে থাকে। ধ্রুব তৃষাকে বলল, আপনি খাবেন না? কাল রাত থেকে তো আপনি মনে হয় কিছুই খেলেন না। আপনি আগে খাওয়া শেষ করুন, তারপর আমি খাবো। এবার ধ্রুব খাওয়া শেষ করে ওষুধ খেয়ে নিল। ওষুধ খেয়ে ধ্রুব আবার ঘুমিয়ে পড়ল। এবার তৃষা নিজের খাবার খেয়ে ধ্রুবর পাশে বসে রইল। মিজান সাহেব তৃষার কাছে এসে বলল, তিশা, তুই বাসায় যা, আমি ধ্রুবর কাছে আছি। তুই তো কাল থেকেই একই শাড়ি পরে আছিস, যা ফ্রেশ হয়ে চেঞ্জ করে আয়। তুই আসা অবধি আমি ধ্রুবর কাছেই থাকবো। ঠিক আছে বাবা, ওনার খেয়াল রাখবেন কিন্তু। ঠিক আছে, রাখবো। এবার তুই যা। তারপর তৃষা বাসায় চলে গেল। তৃষা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিল। তার পুরো শরীর ক্লান্ত হয়ে পড়েছে, কারণ গতকাল রাতে সে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। তাই তৃষা খাটের উপরে ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পরে তৃষার ঘুম ভেঙে যায়। তৃষা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বেজে গিয়েছে। তৃষা তাড়াতাড়ি করে উঠে খাবার নিয়ে হাসপাতালের দিকে চলে গেল। হাসপাতালে গিয়ে দেখে ধ্রুব ঘুমিয়ে আছে আর মিজান সাহেব বসে আছে। তৃষা ভিতরে যেতেই মিজান বলল, কিরে, আসলি তুই? বাবা, শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই ঘুমিয়ে গেছিলাম। কখন যে এত সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি। ঠিক আছে, সমস্যা নেই মা। উনি কি আর ওঠে নাই ঘুম থেকে? উঠেছে, আবার ঘুমিয়ে পড়েছে। ডাক্তার এসেছিল? ডাক্তার এসে দেখে গেল, বলল চাইলে বিকালে বাসায় নিয়ে যেতে পারি। তাহলে নিয়ে যাওয়া ভালো হবে। বাসায় নিলে সবাই ওনার খেয়াল রাখতে পারবো ঠিকভাবে। তুই ঠিকই বলছিস। তাহলে আমি বিকালে চলে আসব, তারপর আমি সহ ধ্রুবকে বাসায় নিয়ে চলে যাব। আচ্ছা, আপনি এবার বাসায় চলে যান, আমি আছি ওনার পাশে। ঠিক আছে মা, কোনো সমস্যা মনে হলে আমাকে ফোন দিস, ঠিক আছে? ঠিক আছে বাবা। তারপর মিজান সাহেব তার বাসার দিকে চলে গেল। এবার তৃষা গিয়ে ধ্রুবর পাশে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই ধ্রুবর ঘুম ভেঙে দিল তৃষা। উঠুন, খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে, খেয়ে আবার ঘুমাতে পারবেন।
ধ্রুবকে ধরে তিশা একটু বসালো, তারপর ধ্রুবকে খাইয়ে দিল। খাওয়া শেষ করে ওষুধ দিল ধ্রুবকে। ধ্রুব বলল, এখানে আর কতদিন থাকতে হবে? বাবা বললো আজকে বিকেলে নিয়ে যাবে বাসায়। ও, আপনি এবার ঘুমান। তিশা এবার ধ্রুবকে আবার শুয়ে দিল বেডের উপরে। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। মিজান সাহেব হাসপাতালে চলে এলো। তারপর ডাক্তারের সাথে কথা বলে ধ্রুবকে নিয়ে বাসায় চলে গেল। ধ্রুবকে বাসায় নিয়ে তার রুমে শুয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ধ্রুবর বন্ধু জয় আর শ্রিয়াম আসলো ধ্রুবকে দেখতে। তিশা ওদের দেখে নাস্তা আনার জন্য বাইরে চলে গেল। কিরে, কি অবস্থা এখন তোর? এই তো একটু ভালো। তোমাদের কি অবস্থা? আর ওদিকের কি অবস্থা? ভালোই। তানিয়া তোকে ফোন দিয়ে পাচ্ছে না, আমাকে বারবার ফোন দিয়ে তোর কথা জিজ্ঞেস করে। তুই কি তাহিয়াকে আমার অ্যাক্সিডেন্টের কথা বলে দিয়েছিস নাকি? আরে না, বলিনি। আমি বলেছি তোর ফোনে একটু সমস্যা হয়েছে, ফোন ঠিক হলে যোগাযোগ করবে। গুড, বলিস না। বলিনি। নীলাকেও বলে দিস, নীলা যেন তাহিয়াকে কিছু না বলে। ঠিক আছে, তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না। আর আজকে সকালে ওর জন্য কিছু টাকা পাঠিয়ে দিলাম। গুড। এমন সময় তিশা সবার জন্য নাস্তা নিয়ে আসলো। তিশাকে দেখে সবাই নিজেদের মধ্যে কথা বলা অফ করে দিয়েছে। তারপর তিশা সবাইকে নাস্তা দিচ্ছে। এইদিকে সিয়াম কেমনভাবে বারবার তিশার দিকে তাকাচ্ছে। তিশা সিয়ামের হাতে যখন চা দিচ্ছিল তখন সিয়াম ইচ্ছে করেই তিশার হাত স্পর্শ করার চেষ্টা করলো। তিশা বুঝতে পেরে তাড়াতাড়ি করে নিজের হাত সরিয়ে নিল। তিশা তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে চলে গেল। সিয়াম তিশার দিকেই তাকিয়ে রইল। জয় সিয়ামের ব্যাপারটা বুঝতে পেরেও চুপচাপ খাচ্ছে সে। তারপর তারা নিজেদের মধ্যে আরও কিছুক্ষণ কথা বলে সিয়াম আর জয় বাসা থেকে বের হয়ে চলে গেল। সিয়াম যাওয়ার সময় আশেপাশে তিশাকে খুঁজতে থাকে। সিয়াম খেয়াল করলো তিশা রান্নাঘরে কিছু একটা করছে। সিয়াম তিশার দিকে তাকিয়ে থাকতে থাকতে বাসা থেকে বেরিয়ে চলে গেল। রাস্তায় যেতে যেতে জয় সিয়ামকে প্রশ্ন করলো, কিসের কাহিনী? কিসের কাহিনী এখন জানিস না? সারা ধ্রুবর বাসায় কাজের মেয়ের দিকে এইভাবে তাকিয়েছিলি কেন? এমনি তেমনি কিছু না। তাই নাকি? নাকি তুই শেষমেশ এই কাজের মেয়ের প্রেমে পড়ে গেছিস? আরে দূর, কিসের প্রেম? কাজের মেয়ের সাথে আমাদের যায় নাকি? ওদের শুধু ইউজ করার জন্য যথেষ্ট। আবার প্রেম? এদের 500-1000 টাকা দিলেই ওরা এমনিতেই চলে আসবে। তবে দোষ, মেয়েটা কিন্তু জোস। মেয়েটাকে আমারও ভালো লেগেছে। ধ্রুব ঠিক হয়ে গেলে ধ্রুবকে বলে এই মেয়েকে আমার ক্লাবে নিয়ে আসবো। তারপর বাকিটা আমরাই করব। আর আশা করে ধ্রুব আমাদের কথা ফেলবে না। তারপর দুজন দুজনের বাসায় চলে গেল। অন্যদিকে তিশা ধ্রুবর জন্য খাবার নিয়ে দেখে ধ্রুব হাঁটার জন্য চেষ্টা করছে। এটা দেখে তিশা তাড়াতাড়ি করে ধ্রুবর কাছে গিয়ে বলল, কি করছেন এটা আপনি? দেখতেই তো পাচ্ছেন। ডাক্তার কি বলেছে মনে নাই? ডাক্তার বলেছে পায়ের উপরে প্রেশার না দিতে, তাও আপনি সেটাই করছেন। আসলে আমি ওয়াশরুমে যাব তাই। আপনাকে না আমি বলেছি কোনো কিছুর দরকার হলে আমাকে ডাকবেন, আর যদি আমাকে না ডেকে একা একা হাঁটার চেষ্টা করেন তাহলে অন্য পাও ভেঙে দিব। তিশার রাগী মুখ দেখে ধ্রুব অবাক হয়ে গেল, কিন্তু এখন কেন জানি ধ্রুব তিশার উপরে রাগ দেখাতে পারছে না। এবার তিশা ধ্রুবকে নিয়েও আশ্রমের ভিতরে নিয়ে গেল। তারপর তিশা বাহিরে চলে আসলো। কিছুক্ষণ পরে ধ্রুব ফ্রেশ হয়ে দরজা খুলে দরজায় নক করতে থাকে। তিশা শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে থাকে। ধ্রুব বলল, এই যে আমার হয়েছে। তিশা কোনো কথা বলছে না। ধ্রুব আবার বলল, কানে শোনে না নাকি? আজব তো। ওকে, ঠিক আছে, আমি একাই বের হয়ে যাচ্ছি। তিশা ধ্রুবর এই কথা শুনে তাড়াতাড়ি করে ধ্রুবর সামনে চলে আসে আর বলতে থাকে, এক পা সামনে এগিয়ে আসলেই অন্য পা ভেঙে দিব কিন্তু। ধ্রুব কি বলবে বুঝতে পারছে না। সে তো তিশার কথা শুনে অবাক হচ্ছে। সে এই প্রথম অসহায়ভাবে তিশাকে বলল, আপনাকে তো অনেকবার ডাকলাম, আপনি তো কোনো রেসপন্সই করলেন না। আমার তো নাম আছে একটা, তাই না? আমার নাম তো এই চেনা, আমার নাম তিশা। ওকে, তিশা বলে ডাকবেন। ঠিক আছে, আমাকে এখন বের করুন এখান থেকে। আচ্ছা। তারপর তিশা আমাকে নিয়ে খাটের উপর শুয়ে দিল। খাটের উপর শুয়ে তিশা আমার পাশে দাঁড়াতেই 17 থেকে 18 বছর একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তাহিয়া ধ্রুবকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোমার এই অবস্থা কি করে হলো? আমাকে একটুবারও জানালে না কেন? তোমার কিছু হলে আমি তো মরেই যেতাম। আর আমাকে কেন কিছু জানাওনি তুমি? আমি কি পর হয়ে গেছি গো? তিশা তো অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা ধ্রুবকে জড়িয়ে ধরে কান্না করছে। তিশার মনের ভিতর ভয় চলে আসলো। তিশার মনের ভিতর অজানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে ধ্রুব ভাবছে, তাহিয়াকে আবার কে বললো এইসব? আর তাহিয়া আমার ভাষার ঠিকানা পেল কোথা থেকে? এখন কি করব আমি?
তিশা মুখ কালো করে দাঁড়িয়ে আছে আর তাহিয়া ধ্রুবকে জড়িয়ে ধরে কান্না করছে। তিশা, ধ্রুব আর তাহিয়ার এই অবস্থা দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তার চোখে পানি টলমল করছে আর মনে মনে ভাবতে থাকে, ধ্রুব তাহলে তিশাকে এই মেয়ের জন্য ইগনোর করছে। এই মেয়ের সাথে যদি রিলেশন থেকে থাকে তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? আমাকে বলতে তো পারতেন উনি অন্য কাউকে ভালোবাসেন, তাহলে তো আমি আর ওনার প্রতি দুর্বল হতাম না। এমন খারাপ মানুষ আমি আর কখনো দেখিনি। ধ্রুব তাহিয়াকে বলল, তোমাকে আমার এই অবস্থার কথা কে বলেছে? আর আমার অ্যাড্রেস তুমি কোথায় পেলে? তুমি না বললে কি হয়েছে? আমি তো নীলাপুর থেকে সব জানলাম। তুমি আমাকে পর ভাবলেও আমি তো তোমাকে পর ভাবি না ভাইয়া। তাহিয়ার মুখে ভাইয়া ডাক শুনে তিশার মন একটু হালকা হলো। তিশার বুকের উপর থেকে মনে হচ্ছে একটা বিশাল বড় পাথর সরে গেল। তিশা এতক্ষণ ধ্রুবকে নিয়ে যেসব ভাবছে সব ভুল প্রমাণ হলো। তিশা অহেতুক ধ্রুবকে খারাপ ভাবলো। এবার তিশা একটু সামনের দিকে এগিয়ে গেল। ধ্রুব একটু মুচকে হাসি দিয়ে বলল, পাগলি একটা। আসলে আমি ইচ্ছা করে তোমাকে জানাতে না করেছি, কারণ তুমি হয়তো কষ্ট পেতে তাই। ভাইয়া, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কে আছে বলো? জন্মের সময় বাবাকে হারিয়েছি, যখন বড় হলাম তখন মাকেও হারিয়ে ফেললাম। এখন তুমিও আমাকে ছেড়ে চলে যেতে চাইছো ভাইয়া? তোমরা সবাই খুব খারাপ, খুব খারাপ। আরে কান্না করিস কেন? দেখ, আমার তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। এবার তিশা এগিয়ে গিয়ে তাহিয়ার মাথায় হাত রাখতেই তাহিয়া তিশার দিকে তাকালো। তখন তাহিয়া ধ্রুবকে বলল, ভাইয়া এটা কে? এটা তোর ভাবি। মানে তুমি বিয়েও করে ফেলেছো আর আমাকে সেটাও বলনি? তোমার সাথে আর কোনো কথা নেই ভাইয়া, তুমি খুব পচা। আরে আবার রাগ করিস কেন? আসলে আমি বিয়ের কথা কাউকে বলিনি। ধ্রুব এই প্রথম তিশাকে নিজের স্ত্রী বলল। ধ্রুবর কথা শুনে তিশা অনেক খুশি হয়ে গেল। এবার তাহিয়া ধ্রুবর থেকে সরে এসে তিশার সামনে দাঁড়িয়ে বলল, ভাবি, তুমি তো খুব মিষ্টি দেখতে। নাম কি তোমার? আমি তিশা, তোমার নাম কি? খুব মিষ্টি নাম। তুমি যেমন মিষ্টি, তোমার নামটাও খুব মিষ্টি। আমি তাহিয়া। তোমার নামও খুব মিষ্টি। ভাবি, আমার ভাইয়াকে কিন্তু দেখে রাখবেন, আমার পরীক্ষা আছে। আমি এখন চলে যাব, পরে আবার এসে গল্প করব। এখন তো বাসাও চিনে ফেলেছি। ঠিক আছে বোন। এবার তাহিয়া ধ্রুবর দিকে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া আমি আসি, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সাথে আমার ভাবিরও খেয়াল রাখতে হবে কিন্তু। এই কথা বলে তাহিয়া বাসা থেকে বের হয়ে চলে গেল। এবার তিশা ধ্রুবর পাশে বসে বলল, আচ্ছা তাহিয়া আপনার কেমন বোন? ওর কথা তো এর আগে এই বাসায় কখনো শুনিনি, মা বাবাও তো বলে নাই কখনো। আসলে তাহিয়ার কথা আমার আব্বু আম্মু জানে না, শুধু আমার বন্ধুরা জানে। ও আপনার কেমন বোন? ও আমার রক্তের কেউ না হলেও রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি আপনজন হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে আপনি সব খুলে বলুন। ঠিক আছে তাহলে শুনুন। ফ্ল্যাশব্যাক। তাহিয়ার আম্মুর সাথে আমার একটা রেস্টুরেন্টে দেখা হয়। আমি রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম তাহিয়ার আম্মু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর আমি আর আমার বন্ধুরা তাকে নিয়ে একটা হাসপাতালে চলে গেলাম। ওনার জ্ঞান ফিরতেই উনি তাহিয়া বলে একটা ডাক দিল। তখন আমি এগিয়ে গিয়ে বললাম, কি আন্টি আপনি? আপনার কি হয়েছিল? জানি না বাবা, হঠাৎ করেই আমার মাথাটা ঘুরে উঠলো, তারপর আর কিছুই মনে নেই। ও আচ্ছা, আপনার বাসায় কে আছে? তার সাথে যোগাযোগ করতে হবে। বাবা, আমার শুধুই একটা মাত্রই মেয়ে আছে। ও আচ্ছা, আপনার হাজবেন্ড? হাজব্যান্ডের কথা বলতে মহিলার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তখন আমি মহিলার চোখের পানি মুছে দিয়ে বললাম, কি হলো আন্টি, আপনি কান্না করছেন কেন? আসলে বাবা, তাহিয়ার বাবা তাহিয়াকে অনেক ছোটবেলায় রেখে মারা গেছে। তারপর থেকে আমি আর আমার মেয়েকে নিয়েই থাকি। ও আচ্ছা, ওর ফোন আছে? তাহলে ফোন নাম্বার দেন, আমি কল করছি। বাবা, আমরা তো অনেক গরিব, আমাদের খাওয়া দাওয়াও ঠিক মতন হয় না, আবার ফোন কেনার ক্ষমতা আমাদের নেই বাবা। আমার মেয়েটা কাল থেকে কিচ্ছু খেতে পারছে না, আবার দুদিন পর ওর পরীক্ষা, ওর স্কুলের বেতনও এখনো দিতে পারিনি, তাই টাকার জন্য বের হলাম। হঠাৎ করে কি যে হয়ে গেল। আচ্ছা চলুন, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি আমি। বাবা, ডাক্তারের খরচ দেওয়ার মতন টাকা তো আমার কাছে নেই। এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ধ্রুব এবার সিয়ামকে বলল, তাড়াতাড়ি তুই ওষুধগুলো নিয়ে আয়।
সিয়াম ঠিক আছে বলে ওষুধ আনতে চলে গেল। ধ্রুব ডাক্তারের বিল পরিশোধ করে তাহিয়ার আম্মুকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে একটা রিকশায় উঠে বসলো। সিয়াম ওষুধ নিয়ে আসলো। তারপর সিয়ামকে বাসায় চলে যেতে বলে ধ্রুব মহিলাটাকে নিয়ে তার বাসায় চলে গেল। কিছুক্ষণ পর মহিলা বাসার সামনে পৌঁছে গেল ধ্রুব খেয়াল করলো ছোট একটা ঘর। তারপর ধ্রুব মহিলাকে নিয়ে দরজার সামনে গিয়ে দরজার মধ্যে শব্দ করতে একটা মেয়ে বেরিয়ে আসলো। আর সেই মেয়েটি হলো তাহিয়া দরজা খুলে তার মায়ের সাথে অচেনা একটা ছেলেকে দেখে ভয় পেয়ে গেল। আর তার মায়ের দিকে তাকিয়ে দেখে মাথায় ব্যান্ডেজ করা। তাহিয়া খুব ভয় পেয়ে কান্না করতে করতে তার মাকে বলল, আম্মু, কি হয়েছে তোমার এই অবস্থা কেন? ধ্রুব বলল, এখানে দাঁড়িয়ে না থেকে ওনাকে ভিতরে নিয়ে রেস্ট করতে দেওয়া উচিত। তারপর তাহিয়া দরজা থেকে সরে দাঁড়ালো। আর আমি রুমের ভিতরে ঢুকে দেখি তাদের ঘুমানোর মতো একটি খাটও নেই। আমি বুঝতে পারি তাহিয়াদের অবস্থা খুব খারাপ, মেঝেতে বিছনা করা। তারপর সেখানে শুয়ে দিলাম মহিলাটিকে। তাহিয়া বলল, আমার মায়ের এই অবস্থা কি করে হলো ভাইয়া? তাহিয়ার মুখে ভাইয়া ডাক শুনে ধ্রুব কেমন যেন নিজের মুখের ভাষা হারিয়ে ফেললো। ধ্রুবের মনের ভিতর কেমন যেন একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো। তারপর ধ্রুব তাহিয়াকে সবকিছুই বলল। তাহিয়া ধ্রুবকে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কেন দিচ্ছ বোন? ভাইকে কি কেউ ধন্যবাদ দেয়? আচ্ছা, আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। এখন লাগবে না, আমি আবার আসবো, তখন না হয় খাবো। ঠিক আছে, আসবেন কিন্তু আবার। এবার ধ্রুব মহিলার কাছে গিয়ে বলল, আন্টি আমি একটু পর আবার আসবো, এখন আসি। এই কথা বলে ধ্রুব বেরিয়ে চলে গেল। তাহিয়াদের বাসার পাশে গিয়ে ধ্রুব জয় আর সিয়ামকে ফোন দিয়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসে। তারপর তারা তাহিয়ার বাসার জন্য বাজার আর কিছু ফল কিনে আর ভালো দেখে একটা খাট কিনে দেয়। তারপর এইসব নিয়ে চলে যায় তাহিয়ার বাসার দিকে। ধ্রুব তাহিয়াদের বাসার জন্য খাট আর বাজার নিয়ে চলে গেল। বাসার সামনে গিয়ে দরজার মধ্যে টোকা দিতে তাহিয়া এসে দরজা খুলে দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে। তাহিয়া দরজা খুলে ধ্রুবকে বলল, ভিতরে আসুন। ভিতরে পরে যায়, আগে এসব নিয়ে নাও। এসব মানে কি? সিয়াম তাহিয়ার দিকে বাজারের ব্যাগটা এগিয়ে দিল। ধ্রুব বলল, তোমাদের জন্য এখানে কিছু বাজার আছে, আর তোমাদের জন্য একটা খাট নিয়ে আসলাম। আন্টি অসুস্থ, ওরা নিচে ঘুমালে শরীর খারাপ করবে আরো বেশি, তাই আন্টির কথা চিন্তা করে খাটটা নিয়ে আসলাম। এসব কেন নিয়ে আসলেন? আমি বা আমার মা কেউই আপনাকে বলেছি আমাদের এসবের প্রয়োজন? আমরা কারো করুণা চাই না, আপনি এসব নিয়ে চলে যান। আমাদের জন্য আপনি অনেক করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এসব নিয়ে ফিরে যান। তখন ভিতর থেকে তাহিয়ার আম্মু বলল, কিরে মা, কার সাথে কথা বলিস তুই? মা, একটু বাইরে এসে দেখে যাও। তাহিয়ার আম্মু বাহিরে এসে দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে। তখন তিনি বলল, আরে বাবা, কখন আসলে তুমি? আর বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো তুমি। এই তো মাত্র এলাম, আপনাদের জন্য সামান্য কিছু বাজার আর এসব নিয়ে আসলাম। তাহিয়া বলল, দেখুন, এসব নিয়ে আপনি চলে যান। আমরা মানুষের করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা গরিব হতে পারি, ভিক্ষুক না। তাহিয়ার কথা শুনে ধ্রুবর মন খারাপ হয়ে গেল। ধ্রুব মন খারাপ করে বলল, আমি করুণা করতে আসিনি তাহিয়া। আর কোনো ভাই কি পারে তার বোনকে করুণা করতে? কোনো ছেলে যদি তার মায়ের জন্য কিছু নিয়ে আসে, সেটা করুণা হয়ে যায়? এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য উপহার হিসেবে নিলে আমি খুশি হতাম। আর এসব যদি না নিতে চাও তাহলে আমি চলে যাচ্ছি। তাহিয়ার আম্মু বলল, বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না, ও অনেক ছোট এখনো, নিয়ে ভেতরে আসো। তারপর সবকিছুই বাসায় নিয়ে যাওয়া হলো। তাহিয়া বলল, ভাইয়া সরি, ওই সময় এমন ব্যবহার করার জন্য আমি দুঃখিত। এভাবে তো আর হবে না, আমি এত সহজে কাউকে ক্ষমা করি না। তাহলে কি করতে হবে? তোমার হাতে রান্না খাবো, আমাদের সবাইকে তোমার হাতে রান্না করে খাওয়ালে ক্ষমা করে দিতে পারি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি রান্না করতেই যাচ্ছি। তারপর তাহিয়া রান্না করতে চলে গেল। তাহিয়ার আম্মু বলল, বাবা, কি দরকার ছিল এসবে? এমনিই তুমি আমাদের জন্য অনেক কিছুই করলে, আবার এসব। অনেক ধন্যবাদ তোমাকে বাবা। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করছেন? আমি না আপনার ছেলের মতো? ছেলেকে কেউ কি ধন্যবাদ দেয়? এবার মহিলা ধ্রুবকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ধ্রুব সেই মহিলার চোখের পানি মুছে দিয়ে বলল, আন্টি, তাহিয়ার স্কুলে কত টাকা বাকি আছে? মাকে কেউ আন্টি বলে? আচ্ছা মা, এবার বলুন। 5,000 টাকা। ঠিক আছে, এই টাকা নেন। আর এখন থেকে তাহিয়ার পড়াশোনার সব দায়িত্ব আমার। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন, কোনো কিছু নিয়ে দ্বিধা করবেন না, আমাকে সরাসরি বলতে পারেন। বাবা,
তোমাকে আমি কি বলবো বুঝতে পারছি না। তুমি সত্যিই খুব ভালো একটা ছেলে। তোমার জন্য দোয়া রইল, জীবনে অনেক বড় হও তুমি। হ্যাঁ মা, দোয়া করবেন শুধু আমার জন্য, সেটাই চলবে। এবার তাহিয়া খাবার রান্না শেষ করে সবাইকে ডাক দিল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলো। ধ্রুব খাবার খেতে খেতে বলল, বাহ তাহিয়া, তুমি তো ভালো রান্না করতে পারো। তাহিয়া একটা মুচকি হাসি দিল। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে গেল। ধ্রুবও নিজের বাসায় চলে গেল। ধ্রুব এই বিষয়টা তার বাসায়ও কাউকে কিছুই বলেনি। দেখতে দেখতে এভাবে অনেকদিন কেটে গেল। ধ্রুব আর তাহিয়ার পরিবারের সম্পর্ক আরও ভালো হতে থাকে। ধ্রুব সবসময় গিয়ে তাহিয়াদের খোঁজ খবর রাখে। তাহিয়া ধ্রুবকে নিজের বড় ভাইয়ের মতোই ভালোবাসে, আর ধ্রুব তাহিয়াকে নিজের আপন ছোট বোনের মতো ভালোবাসে। ধ্রুব বসে বসে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, এমন সময় ধ্রুবর ফোন বেজে উঠল। ধ্রুব ফোনের দিকে তাকিয়ে দেখে তাহিয়া ফোন দিয়েছে। ধ্রুব তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলো, আর তাহিয়া কান্না করতে করতে বলল, ভাইয়া, আম্মু যেন কেমন করছে, আমার খুব ভয় লাগছে, তুমি একটু তাড়াতাড়ি আসো। ধ্রুব ঠিক আছে বলে ফোন পকেটে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে চাইলে জয় ধ্রুবকে আটকে দিয়ে বলল, কিরে কি হয়েছে, এত তাড়াহুড়া করে কই যাস তুই? তাহিয়া ফোন দিল, ওর আম্মুরা কি কেমন করছে, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। চল আমরাও যাই। ঠিক আছে চল তাহলে। তারপর সবাই একসাথে তাড়াতাড়ি করে তাহিয়াদের বাসার দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই পৌঁছে যায় বাসায়। ধ্রুব বাসায় যেতেই তাহিয়া ধ্রুবর কাছে এসে কান্না করতে করতে বলতে থাকে, ভাইয়া, আম্মু কেমন যেন করছে, একটু দেখো না প্লিজ। এবার ধ্রুব তাহিয়ার আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে আপনার? বাবা, আমার বুকে ভীষণ ব্যথা করছে, মনে হয় আমার সময় ফুরিয়ে এসেছে। বাবা, এসব কি বলছেন আপনি? আপনাকে আমি এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি, কিচ্ছু হবে না। না বাবা, আমাকে আর হাসপাতালে নেওয়ার দরকার নেই। আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই। পরে কথা বলতে পারবেন, আগে আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না বাবা, আগে আমার কথা শোনো। কি কথা বলুন? বাবা, আমার মেয়েটা, আমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। আমি মরে গেলে আমার মেয়েকে তুমি দেখে রেখো প্লিজ। মেয়েটা জন্মের পর পর বাবাকে হারিয়েছে, এখন আমিও আর থাকবো না। মেয়েটা আমার একা হয়ে যাবে। ওকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিও। আম্মু, তুমি এসব কি বলছো? চুপ করো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমি কথা দিলাম তাহিয়াকে নিজে বোনের মতো দেখে রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। অনেক ভালো লাগলো বাবা, এখন আর আমার কোনো চিন্তাই নেই। এবার আমি মরতে পারি, তুমি আমার মেয়েকে দেখে রেখো। আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। এই কথা বলার পরেই তাহিয়ার আম্মুর শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, চিরকালের জন্য চোখ বন্ধ করে ফেলল। তাহিয়া কান্না করতে থাকে। তাহিয়া ধ্রুবকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। ধ্রুব তাহিয়াকে বুকে নিয়ে সান্ত্বনা দিতে থাকে। এবার বাস্তবে ফিরে আসি। ধ্রুব কথাগুলো এতক্ষণ তিশার কাছে বলছিল। ধ্রুবর মুখে এমন কথা শুনে তিশা যেন ধ্রুবর প্রতি আরো দুর্বল হয়ে পড়েছে। তিশা অবাক হয়ে ধ্রুবর দিকে তাকিয়ে রইল, যেন তিশার চোখের পলক নড়ছে না। সে ধ্রুবর কথাগুলো শুনে মুগ্ধ হয়ে গেল। ধ্রুবর জন্য তার মনের ভিতর ভালোবাসা আরো বেড়ে গেল। তিশার চোখে ধ্রুবর চোখ পড়তে তিশা লজ্জা পেয়ে নিজের চোখ সরিয়ে নিল। তো তাহিয়াকে তো বাসায় নিয়ে আসতে পারেন, আর বাসার সবার সাথে পরিচয় করিয়ে দিতে পারেন। আমার বাবা মা জানে, তারা এখনো তাহিয়াকে দেখে নেই, কারণ আমি তাহিয়ার পরীক্ষা শেষ হলে আমাদের বাসায় নিয়ে আসবো। সেটাই ভালো হবে। আচ্ছা আমি আসি, রান্না করতে হবে। অতঃপর তিশা রান্না করতে চলে যাবে, এমন সময় তিশার মনে হলো ধ্রুব তিশার শাড়ির আঁচল টেনে ধরছে। তিশা লজ্জা পেয়ে গেল। ধ্রুব তিশার শাড়ির আঁচল টেনে ধরছে ভেবে তিশা লজ্জায় লাল হয়ে গেল। তিশা ধ্রুবর দিকে না তাকিয়ে বলল, কি করছেন? ছাড়ুন আমাকে, রান্না করতে হবে। ধ্রুব তিশার কথা শুনে হাঁ হয়ে গেল। এবার ধ্রুব তাকিয়ে দেখে তিশার শাড়ির আঁচলটা খাটের সাথে আটকে আছে। এটা দেখে ধ্রুব বলল, নিজের আঁচল নিজে ছাড়িয়ে নিন। না, আমার লজ্জা লাগছে, প্লিজ ছাড়ুন। কেউ এসে দেখলে কি বলবে? ইস, ছাড়ুন না প্লিজ। আমাকে ছাড়াতে বলছেন কেন? আমি কি ধরে রেখেছি নাকি? ধ্রুবর কথা শুনে তিশা পিছনে তাকিয়ে দেখে তার শাড়ির আঁচল আটকে আছে খাটের সাথে। এবার তিশা তাড়াতাড়ি করে শাড়ির আঁচল ছাড়িয়ে নিয়ে এক দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। আর ধ্রুব বসে বসে মুচকি মুচকি হাসছে আর বলছে, কি পাগলি একটা মেয়ে। তিশা রান্না করতে গিয়ে এসব মনে পড়তেই মুচকি মুচকি হাসছে। এটা তিশার শাশুড়ির নজরে পড়ল। এবার তিশার শাশুড়ি তিশার দিকে এগিয়ে গিয়ে বলল, কি রে মা, কি হয়েছে তোর? কই মা, কিছু হয়নি তো। কিছু তো একটা হয়েছে, তোকে অনেক খুশি খুশি লাগছে আজকে। তেমন কিছু না মা।
রান্নাবান্না শেষ করে তিশা রুমে গিয়ে দেখে ধ্রুব বসে আছে। তিশা গিয়ে ধ্রুবর জন্য খাবার নিয়ে আসে আর তিশা নিজের হাতে ধ্রুবকে খাইয়ে দিতে থাকে। এভাবে অনেকদিন পার হয়ে গেল। ধ্রুব এখন সুস্থ। ধ্রুব এখন একাই চলাফেরা করতে পারে। ধ্রুবর বন্ধু জয় আর সিয়াম ধ্রুবকে দেখতে আসলো। সিয়াম বলল, কিরে তোর এখন কি অবস্থা? ভালো আছি এখন। ওদের কথার মধ্যে তিশা নাস্তা নিয়ে চলে আসলো সবার জন্য। তিশাকে দেখে সিয়াম আবার তিশার দিকে তাকালো। তিশা সবাইকে নাস্তা দিয়ে বেরিয়ে চলে গেল। সিয়াম ধ্রুবকে বলল, দোস্ত এই মেয়েটাকে একদিন আমাদের ক্লাবে নিয়ে আসিস তো। নিয়ে যাবো ভাবছিলাম, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ দোস্ত? সেটা পরে জানতে পারবি। আর কালকে সবাইকে ক্লাবে থাকতে বলবি, আমি কাল ক্লাবে যাব। তাহলে তো ভালোই হবে দোস্ত, অনেক দিন হলো একসাথে আড্ডা দেওয়া হয় না। হ্যাঁ, এবার তাহলে উঠি, কাল দেখা হচ্ছে। আর ওই মেয়েটাকেও নিয়ে আসিস। ধ্রুব কিছু বুঝতে পারছে না সিয়াম বারবার তিশাকে নিয়ে যেতে বলছে কেন। তবে ধ্রুব ওইদিকে বেশি খেয়াল দিল না। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের খাবার শেষ করে তিশা আর ধ্রুব রুমে চলে আসলো। ধ্রুব তিশাকে বলল, তিশা, কাল তোমার আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুমি রেডি হয়ে থাকবে। কোথায় যেতে হবে? কাল দেখবে। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ুন। এই কথা বলে তিশা একটা কাঁথা আর বালিশ নিয়ে সোফায় চলে যাবে। এমন সময় ধ্রুব তিশার হাত ধরে ফেললো। তিশা ধ্রুবর দিকে তাকাতেই রইল। তখন ধ্রুব বলল, আজ তোমার ঘুমাতে হবে না, এবার থেকে তুমি খাটের উপরে আমার সাথে ঘুমাবে। ধ্রুবার কথা শুনে তিশা অবাক হয়ে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। ধ্রুব আবার বলল, এভাবে তাকানোর কিছু নেই, এমনিতেই ঘুমাতে বললাম। তারপর তিশা আর ধ্রুব খাটের উপরে শুয়ে পড়ল। ধ্রুব তিশাকে বলল, তিশা, আই এম সরি। সরি কেন? তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি, তার জন্য। সরি বলতে হবে না, আমার কোনো কষ্ট নেই। তারপরেও আমি তোমাকে সবার সামনে অপমান করেছি, কিন্তু তুমি কখনো মুখের উপরে কোনো কথা বলোনি। তোমার মতো বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ধ্রুবর মুখে এসব কথা শুনে তিশা মনে মনে অনেক খুশি হয়ে গেল। তিশা ধ্রুবকে বলল, আপনার মতো মানুষ হয় না, আপনার মতো স্বামী পাওয়াও ভাগ্যের ব্যাপার। তিশা, আমি নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার কেয়ারিং, তোমার আমার প্রতি ভালোবাসা দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কখন বলছি আমি আপনাকে ভালোবাসি? কি, তুমি আমাকে ভালোবাসো না? না। ও আচ্ছা। এই কথা বলে ধ্রুব মন খারাপ করে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। তখনই তিশা ধ্রুবর বুকের উপরে মাথা রেখে বলল, আমি সারা জীবন এই বুকে মাথা রেখে ঘুমাতে চাই। এবার ধ্রুব তিশাকে জড়িয়ে ধরে। তারপর তিশার কপালে একটা চুমু খায়। ধ্রুব তিশার মুখ তার মুখের সামনে নিয়ে আসে। সাথে সাথে তিশা লজ্জা পেয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে। আর ধীরে ধীরে তিশার শ্বাস নিঃশ্বাস বেড়ে যেতে থাকে। ধ্রুব তিশার নিঃশ্বাস অনুভব করতে পারছে। এবার ধ্রুব তিশার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। এভাবে কতক্ষণ ছিল তারাও জানে না। তারপর দুজনেই হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। দুজন দুজনের মাঝে হারিয়ে গেল। অনেকক্ষণ পরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। তিশা ধ্রুবর বুকের উপরে ঘুমিয়ে যায়। সকালে ধ্রুবর ঘুম ভেঙে যায় তিশার আগে। ধ্রুব দেখে তিশার মুখ সামনে তিশার চুলগুলো পড়ে আছে। চুলের কারণে তিশার মায়াবী মুখটা দেখা যাচ্ছে না। ধ্রুব নিজের হাত দিয়ে তিশার মুখের সামনে চলে আসা চুলগুলো সরিয়ে দেয়। চুলগুলো সরিয়ে দিয়ে তিশার কপালে একটা চুমু খেয়ে আবার ঘুমিয়ে যায়। অনেকক্ষণ ধরে তিশারও ঘুম ভেঙে গেল। তিশা ঘুম ভেঙে দেখে ধ্রুব এখনও ঘুমিয়ে আছে। তিশা উঠে ফ্রেশ হয়ে আসে। তারপর ধ্রুবকে ডেকে ঘুম থেকে উঠালো। কয়টা বাজে? এখনো ঘুমিয়ে আছেন আপনি? নাস্তা করবেন না? আর একটু ঘুমাতে দাও। কেন, সারা রাত কি করছেন যে চোখে এত ঘুম? যাও না, কি করছি? না। ওকে, দেখাচ্ছি তাহলে। এই কথা বলে ধ্রুব তিশার হাত ধরে তিশাকে টান মেরে নিজের কাছে নিয়ে আসে। তিশা এসে ধ্রুবর বুকের উপরে পড়ে। ধ্রুব তিশার মুখের সামনে চলে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে তিশার ঠোঁট স্পর্শ করবে এমন সময় তিশা ধ্রুবর মুখের উপর হাত দিয়ে বাধা দিয়ে বলল, কি করছেন? আমি মাত্র ফ্রেশ হয়ে আসলাম, ছাড়ুন তো। না, সমস্যা কি? দরকার হলে আবার ফ্রেশ হবো। ছাড়ুন, দরজা খোলা, কেউ এসে পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। কেউ আসলেই বা কি হবে? আমি আমার বউকে আদর করছি, তাতে কার কি? উফ, ছাড়ুন না, সবাই মনে হয় আমাদের জন্যই অপেক্ষা করে বসে আছে। থাকুক, আমি আমার বউকে আদর করব। মা এসেছে। ধ্রুবর মা এসেছে শুনে তিশাকে ছেড়ে দিল। তখন তিশা খিলখিল করে হেসে দিয়ে বলল, ভীতু। এই কথা বলে তিশা রুম থেকে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে ধ্রুব ফ্রেশ হয়ে চলে আসলো নাস্তা করতে। নাস্তা খেয়ে ধ্রুব রুমে গিয়ে বসে থাকে, তিশার অপেক্ষা করে, কিন্তু তিশা আসছে না। ধ্রুব মনে মনে ভাবতে থাকে যে তিশা এখনো আসছে না কেন। কিছুক্ষণ পর তিশা রুমে এসে দেখে ধ্রুব বসে আছে। ধ্রুব তিশাকে দেখে রাগী চোখে তিশার দিকে তাকিয়ে রইল।
তিশা ধ্রুবর রাগী মুখ দেখে চুপসে গেল, ভয়ে ভয়ে বলল, কি হয়েছে আপনার? এতক্ষণ কই ছিলে তুমি? তোমার জন্য কখন থেকে অপেক্ষা করে বসে আছি। কেন? এবার ধ্রুব রুমের দরজা বন্ধ করে দিল। তিশা বুঝতে পারছে তার আর রেহাই নাই। ধ্রুব তিশার দিকে এগুতে থাকে আর তিশা পিছিয়ে যেতে থাকে। একটা সময় তিশার পিঠ দেওয়ালের সাথে ঠেকে যায়। ধ্রুব তিশার সামনে চলে যায়, একদম খুব কাছে চলে গেল। তখন ধ্রুব তিশার ঠোঁট স্পর্শ করবে, তখনই দরজার ঠক ঠক শব্দ শুরু হলো। এবার তিশা ধ্রুবকে ধাক্কা দিয়ে দরজার কাছে চলে গেল। এদিকে ধ্রুবর রাগে তার শরীরে আগুন হয়ে গেল আর মনে মনে বলতে থাকে, কেউ আসার সময় পেল না। এই কথা বলে ধ্রুব খাটের উপরে গিয়ে বসে পড়ে। তিশা দরজা খুলে দেখে তার শ্বশুর দাঁড়িয়ে আছে। তিশা বলল, বাবা আপনি? কিছু লাগবে নাকি? ধ্রুব আছে নাকি? ভেতরে আছে, আসুন। তারপর তিশা বাহিরে চলে গেল। মিজান সাহেব গিয়ে ধ্রুবর পাশে বসলো। তারা কিছু কথা বলে বের হয়ে চলে গেল। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। ধ্রুব আর তিশা রেডি হয়ে বেরিয়ে গেল ক্লাবের উদ্দেশ্যে। ধ্রুব মনে মনে ভাবছে আজকে সবার সাথে তিশাকে পরিচয় করিয়ে দিবে। তিশা ধ্রুবকে প্রশ্ন করলো, আচ্ছা আমরা ক্লাবে যাচ্ছি কেন? তোমাকে আমার সব বন্ধুদের সাথে আজ পরিচয় করিয়ে দেব। কিছুক্ষণের মধ্যে আমি আর তিশা পৌঁছে গেলাম ক্লাবে। ক্লাবে গিয়ে দেখি আমার বন্ধু জয় আর সিয়াম আছে, তাছাড়া আর কেউ নাই। আমি সিয়ামের কাছে গিয়ে বললাম, কিরে তোকে আমি কাল কি বলেছিলাম, তোরা দুজন কেন, বাকি সবাই কই? আরে এতজন হলে কি মজা পাওয়া যাবে? মজা মানে কিসের মজা কথা বলছিস তুই সিয়াম? আজ তো মাস্তি হবে। আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বল কি হয়েছে। সিয়াম ধ্রুবকে তিশার থেকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, দোস্ত তোকে এই মেয়েটাকে কেন বললাম বুঝতে পারলি না? না কেন? আরে এই মেয়েটাকে নিয়ে আজ খেলবো আর ফুর্তি করব আমরা তিনজনে, সেই মজা হবে। মেয়েটাও না সেই ফোয়ার আগুন আর খুব হট। সিয়ামের কথা শুনে ধ্রুবর মাথায় রক্ত উঠে গেল। ধ্রুব আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। গায়ের সর্বশক্তি দিয়ে ধ্রুবর গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড়টা এত জোরে মারছে যে ধ্রুবর থাপ্পড়ের টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। ধ্রুব সিয়ামকে থাপ্পড় দিতে দেখেই তিশা আর জয় অবাক হয়ে তাকিয়ে রইল। ধ্রুব এবার সিয়ামকে মারার জন্য গেলে জয় এসে ধ্রুবকে আটকে দেয়। কি হয়েছে, তুই ওকে মারছিস কেন? আমাকে ছেড়ে দে, আজকে আমি ওকে খুন করে ফেলবো। আরে মাথা ঠান্ডা কর ভাই, আর কি হয়েছে আমাকে বল। তারপর ধ্রুব সিয়ামকে সব বলে। আবার সিয়ামের কাছে গিয়ে বলল, তোকে আমি নিজে ভাই মনে করতাম, আর তুই এমন, ছি, ভাবতে আমার খারাপ লাগছে। আর শোন, ওকে আমি এখানে নিয়ে আসছি তোদের সাথে পরিচয় করে দিতে। ও আমার স্ত্রী, ওকে নিয়ে এখানে আসাটাই ভুল হয়েছে আমার। ধ্রুবর মুখে স্ত্রী কথাটা শুনে সিয়াম আর জয় দুজনেই অবাক হয়ে গেল। তখন জয় বলল, তুই না আমাকে বললি ওটা তোদের বাসার কাজের মেয়ে, এখন ও তোর বউ হয়ে গেল কিভাবে? তারপর ধ্রুব সব ঘটনা খুলে পড়ল প্রথম থেকে। ধ্রুবর সব কথা শুনে সিয়াম উঠে এসে ধ্রুবকে বলল, ধ্রুব আমি জানতাম না ও তোর স্ত্রী, আমাকে তুই পারলে ক্ষমা করে দিস। আমি জানলে কখনো এমন কল্পনা করতাম না। প্লিজ আমাকে তুই ক্ষমা করে দিস ধ্রুব। ধ্রুব কোনো কথা বলল না। এবার সিয়াম তিশার কাছে এসে বলল, ভাবি আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি কোনো কিছু না জেনে বলে ফেলেছি। কেউ যখন নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উত্তম, তবে আপনার যেটা করতে চেয়েছিলেন সেটা কিন্তু অন্যায়। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিন কাজে যাব না, ক্ষমা করে দিন আমাকে। আমি ক্ষমা করে দিয়েছি। এবার সিয়াম আর জয় ধ্রুবর কাছে গিয়ে ক্ষমা চাইল। ধ্রুব এদের ক্ষমা করে দিয়ে তিশাকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে ধ্রুব একদম চুপচাপ হয়ে গেল। তিশা রান্না করতে চলে গেল। রান্না শেষ করে তিশা রুমে এসে দেখে ধ্রুব রুমে নেই। তিশা ভাবলো ধ্রুব হয়তো ওয়াশরুমে গেছে, তাই তিশা খাটের উপরে বসে রইল। কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেল, ধ্রুব বের হয়ে আসছে না। এবার তিশা ওয়াশরুমে দরজা খুলে দেখে ধ্রুব নাই। পুরো বাসা খুঁজেও ধ্রুবকে না পেয়ে তিশা ছাদের উপরে চলে গেল। ছাদের উপরে গিয়ে দেখে ধ্রুব ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। তিশা ধ্রুবর পাশে গিয়ে দাঁড়ালো। ধ্রুব মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন তিশা বলল, কি হয়েছে আপনার? এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? তিশা, আই এম সরি। সরি বলছেন কেন আপনি? আসলে আমার ভুল হয়েছে, তোমাকে ওখানে নিয়ে গিয়ে ওদের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আরে আমি কিছু মনে করিনি। দেখুন আপনাকে এভাবে মন খারাপ করে থাকতে দেখে আমার ভালো লাগছে না। এবার ধ্রুব তিশাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। হয়েছে, এবার ছাড়ুন, চলুন রুমে যাই, অনেক রাত হয়েছে। আজকের আকাশটা খুব সুন্দর লাগছে, আর আজকে চাঁদ দুইটা ফুটে আছে। ধ্রুবর মুখে দুইটা চাঁদের কথা শুনে তিশা অবাক হয়ে গেল। আর সে মনে মনে ভাবতে থাকে, আকাশে দুইটা চাঁদ কই? আমি তো দেখছি একটা। পাগল হয়ে গেল নাকি উনি?
তিশা ধ্রুবকে প্রশ্ন করলো। আকাশে চাঁদ তো একটা থাকে, দুইটা আপনি কই থেকে দেখেন? ওই যে আকাশে একটা ফুটে আছে আর একটা আমার সামনে ফুটে আছে, আমি কোনটা রেখে কোনটা যে দেখবো বুঝতে পারছি না। ধ্রুবর কথা শুনে তিশা লজ্জা পেয়ে গেল, লজ্জায় তার মুখ পুরো লাল হয়ে গেল। ধ্রুব আবার বলল, তিশা, তোমার চুলগুলো ছেড়ে দাও, তোমাকে আরো বেশি সুন্দর লাগবে। তিশা ধ্রুবর কথা শুনে চুলগুলো ছেড়ে দিল, আর হালকা বাতাসে তিশার চুল উঠতে থাকে। চাঁদের আলো তিশার মুখে এসে পড়ছে। চাঁদের আলো তিশার সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। অপরূপ সুন্দরী লাগছে তিশাকে। ধ্রুব তিশার দিকে তাকিয়ে রইল। ধ্রুবর তাকিয়ে থাকা দেখে তিশার লজ্জা যেন আরো বেড়ে যাচ্ছে। তিশা বলল, এইভাবে তাকিয়ে আছেন কেন? আমার লজ্জা লাগে না বুঝি? ধ্রুব একটা মুচকি হাসি দিয়ে তিশাকে জড়িয়ে ধরে বলল। আহারে আমার লজ্জাবতী বউ। তারা আরও কিছুক্ষণ ছাদের উপরে থেকে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ধ্রুবকে ঘুম থেকে ডেকে তুলে। ধ্রুব ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে চলে যায়। নাস্তা খেয়ে আবার রুমে চলে আসে। হঠাৎ করে ধ্রুবর আম্মু রুমে এসে তিশাকে বলল, তিশা মা, তোমার সাথে একটা ছেলে দেখা করতে এসেছে, একটু নিচে আসো তাড়াতাড়ি। একটা ছেলের কথা শুনে তিশা অবাক হয়ে গেল। কে আবার আসলো তার সাথে দেখা করতে? তিশার তো কোনো ছেলে বন্ধুও নেই, তাহলে কে আসতে পারে এসব ভাবছে তিশা। ধ্রুব তিশাকে বলল, চলো দেখি কে আসলো তোমার সাথে দেখা করতে। ধ্রুব আর তিশা একসাথে নিচে চলে গেল। তিশা নিচে গিয়ে তার সামনে বসে থাকা ছেলেটাকে দেখে সে থ হয়ে গেল। তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। সে যেন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তে শুরু করে দিল। সে নির্বাক হয়ে তাকিয়ে রইল ছেলেটার দিকে। তিশা অবাক হয়ে তাকিয়ে রইল সামনে বসে থাকা সেই লোকটার দিকে। তিশা মনে মনে ভাবতে থাকে, কি হচ্ছে এসব? উনি কিভাবে ফিরে আসতে পারে? আবার কোনো মৃত লোক আবার কিভাবে ফিরে আসে? আসলে কি তিশার সামনে বসে থাকা লোকটা আর কেউ না, সে হলো তিশার আগের স্বামী নিহান চৌধুরী। নিহান তিশাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল, আর সে তিশার দিকে তাকিয়ে রইল। আর তিশা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নিহানের দিকে। এবার নিহান চৌধুরী তিশার দিকে এগিয়ে আসতে থাকে। নিহান তিশার সামনে এসে তিশার দুই গালে হাত দিয়ে বলল, কেমন আছো তিশা? তিশা নিশ্চুপ। ধ্রুব তিশার গালে নিহানের হাত থেকে ধ্রুব হাত সরিয়ে দিয়ে বলল, কে আপনি? নিহান ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আমি তিশার হাজবেন্ড নিহান চৌধুরী। নিহানের কথা শুনে ধ্রুব অবাক হয়ে বলল, মানে বুঝলাম না। আপনি তিশাকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপনি কে? আপনাকে কেন আমাকে এত কৈফিয়ত দিতে হবে? কারণ আমি তিশার হাজবেন্ড। নিহান একটা হাসি দিয়ে বলল। তিশার হাজবেন্ড আমি, ওকে? এবার নিহান তিশার দিকে এগিয়ে গিয়ে বলল, কি হলো তিশা, তুমি কথা বলছো না কেন? তবুও তিশা নিশ্চুপ। নিহান আবার বলল, আমি জানি তুমি আমার উপরে রাগ করে আসো। আজ 2 বছর পরে আমি ফিরে আসলাম। ধ্রুব এসব বলছে আর এমন সময় মিজান সাহেব বাসায় চলে আসলো। মিজান সাহেব নিহানকে দেখে বলল, কে তুমি বাবা? আমি নিহান চৌধুরী। তা এখানে কি কারোর কাছে আসলে নাকি? আমি আমার বউকে নিতে আসছি। বউ নিতে আসলে মানে বুঝলাম না। আমাদের বাসায় কি তোমার বউ আছে নাকি? আছে। তিশা আমার বিয়ে করা স্ত্রী। নিহানের কথা শুনে যেন মিজান সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়ল। ধ্রুব তিশার সামনে গিয়ে বলল, তিশা, তুমি চুপ করে আছো কেন? ওই লোকটা কি বলছে এসব? তিশার কোনো রেসপন্স না পেয়ে ধ্রুব তিশাকে একটা ধাক্কা দিতেই তিশার ধ্যান ফিরে আসে। ধ্রুব বলল, তিশা, এই লোকটা কি বলছে? তুমি নাকি ওর স্ত্রী? এসব কি তিশা? উনি ঠিকই বলছে। তিশার কথা শুনে ধ্রুব তিশার হাত ধরে বলল, কি বলছো এসব তুমি? তুমি না বললে তোমার আগের হাজবেন্ড মারা গিয়েছে? তাহলে এটা কে? আমিও কিছু বুঝে উঠতে পারছি না। এটা অন্য কেউ হবে। যে লোক মারা যায় সে আবার ফিরে আসে কিভাবে? তিশা এবার নিহানের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি কে? সত্যি করে বলুন। তিশা, আমি নিহান। আপনি নিহানের মতো দেখতে, কিন্তু নিহান না, কারণ নিহান তো মারা গেছে। নিহানের লাশ আমি নিজের চোখে দেখেছি। তিশা, বিশ্বাস করো, আমি নিহান। আর হ্যাঁ, মনে পড়ে আমাদের বিয়ের প্রথম রাতের কথা। আমরা দুজনই চেয়েছিলাম আমাদের যেন একটা কন্যা সন্তান হয়। আমাদের মেয়ের নামও ঠিক করেছিলাম। আমি এখনো ভুলিনি। তিশা এবার বুঝতে পারে এটাই নিহান, কিন্তু তিশার মনে একটাই প্রশ্ন, নিহান যদি বেঁচে থাকে তাহলে ওই লাশ কার ছিল? নিহান বলল, আমি জানি এতদিনে কি কি হয়েছে। আমি বাসায় গেলাম, সেখানেও সবাই আমাকে বিশ্বাস করে নাই প্রথমে। আসলে তোমরা আমাকে যাকে মনে করেছিলে সে অন্য কেউ ছিল। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি 6 মাস কমাইছিলাম। আমি আমার সব স্মৃতি হারিয়ে ফেলেছিলাম।
আমি একটা বাসায় ছিলাম অনেক দিন ধরে, তারা আমার দেখাশোনা করেছে। এর মধ্যে কিভাবে 2 বছর পার হয়ে গেল আমি বুঝতেই পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও তিশা, আর আমার সাথে আমার বাসায় চলো তুমি। ধ্রুব এগিয়ে এসে বলল, আপনার সাথে বাসায় যাবে মানে কি? তিশা আমার স্ত্রী, তিশা কোথাও যাবে না, ও এখানেই থাকবে। তিশা আপনার স্ত্রী হলেও তার সাথে আমার এখনো সারি হয়নি। তিশা চলো বাসায় আমার সাথে। তিশা কি করবে বুঝতে পারছে না। তিশা নিহানকে বলল, আমি আপনার সাথে যেতে পারবো না, আর আপনার আমার উপরে কোনো অধিকার নেই। অধিকার নেই মানে? এখনো অধিকার আছে। আমি তো তোমাকে বিয়ে নিয়ে যাবই, প্রয়োজন হলে আমি আইনের সাহায্য নিব। আপনার যা ইচ্ছে করুন, আমি কার সাথে থাকবো সেটা একান্তই আমার সিদ্ধান্ত। আপনি এখান থেকে চলে যান। আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। এই কথা বলেই নিহান তিশার হাত চেপে ধরলো। তখনই ধ্রুব এসে নিহানের হাত ধরে বলল, ওর হাত ছাড়ুন, অনেকক্ষণ ভদ্রতা দেখে কথা বললাম, এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে এখান থেকে চলে যান। আমি এখন চলে যাচ্ছি, তবে আমি আবার আসব। তখন একা আর ফিরে যাব না, তিশাকে সাথে নিয়েই যাব। গুড বাই। এই কথা বলে নিহান তিশার হাত ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল। নিহান চলে যাওয়ার পর তিশার বাবা মাকে ফোন করে নিয়ে আসা হলো। তিশার বাবা মা নিহান ফিরে আসার কথা শুনে অবাক হয়ে গেল। সবাই চুপচাপ হয়ে বসে আছে, কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। এখন কি করবে তারা? মিজান সাহেব বলল, তিশা, তুমি কি স্পষ্ট নেহানের চেহারা দেখেছিলে ওর মৃত্যুর সময়? কিন্তু ওর মুখ চেনার কোনো উপায় ছিল না, কারণ পুরো মুখ পুড়ে গিয়েছিল। ওহ। এবার ধ্রুব বলল, এখন কি করা যায় বাবা? আমি তিশাকে হারাতে পারবো না, তোমরা কি করবে করো। হঠাৎ বাবার ফোনে একটা কল আসলো, নাম্বারটা দেখে বাবা চিনতে পারলো, আর নাম্বারটা ছিল পুলিশের, আর পুলিশটা বাবার খুব কাছের বন্ধু। বাবা তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, হঠাৎ করে ফোন দিলি কেন? বাবা পুলিশ অফিসারকে সবকিছু খুলে বলল। পুলিশ অফিসার তো অবাক হয়ে গেল কথাটা শুনে। পুলিশ অফিসার ফোনটা কেটে দিল। পুলিশের সাথে বলা সব কথা সবার কাছে বলল। আমি রাগ করে নিজের রুমে চলে গেলাম। তিশা উঠে রুমের দিকে চলে গেল। তিশা রুমে গিয়ে দেখে আমি খাটের উপর বসে আছি। তখন তিশা আমার কাছে গিয়ে বসতেই আমি তিশাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তিশা আমাকে বলল, আমি আপনাকে রেখে কোথাও যাব না। আমি তোমার কাছে আর থাকতে পারবো না তিশা, খুব ভালোবাসি তোমাকে। তুমি আমার থেকে দূরে চলে গেলে আমার সবকিছু এলোমেলো হয়ে যাবে। আমি তোমাকে অন্য কারো হতে দিতে পারবো না তিশা, তুমি শুধুই আমার। এসব বলছে আর তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। এমন সময় ধ্রুবর ফোন বেজে ওঠে। ধ্রুব ফোন বের করে দেখে অচেনা নাম্বার। ধ্রুব আর দেরি না করে ফোন রিসিভ করলো। রিসিভ করতেই ফোনের অপাশ থেকে বলল, হ্যালো, আমি নিহান চৌধুরী বলছি। কি জন্য ফোন দিয়েছেন আপনি? একটা গুড নিউজ দিতে। কিসের গুড নিউজ? আগামীকাল আমাদের ক্যাচটা আদালতে তোলা হবে, আর জিতবো তো আমি। ধ্রুব চুপচাপ নিহানের কথা শুনেই যাচ্ছে, কারণ ধ্রুব নিহানকে কি বলবে বুঝতে পারছে না। তাই সে আর কোনো কথা না বলে ফোন কেটে দিল। তিশা বলল, কে ফোন দিয়েছে? নিহান ফোন দিছে, বললো আগামীকাল নাকি কেস আদালতে তোলা হবে। তিশা, আমাদের হাতে সময় বেশি নেই, যা করা আজকে রাতে করতে হবে। ধ্রুব এই কথা বলে পকেট থেকে ফোন বের করে জয় আর সিয়ামকে কল দিয়ে বলল ক্লাবে আসতে। ধ্রুব তিশাকে বলে বাসা থেকে বের হয়ে চলে গেল ক্লাবের উদ্দেশ্যে। ক্লাবে গিয়ে ধ্রুব সিয়াম আর জয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে। ওরা এসে দেখে ধ্রুব মন খারাপ করে বসে থাকে। দুজনেই বুঝতে পারে কিছু একটা হয়েছে, কারণ ধ্রুবকে সচরাচর এমন দেখা যায় না। জয় ধ্রুবর কাছে গিয়ে বলল, কিরে, কি হয়েছে তোর? তোকে খুব চিন্তিত লাগছে, কিছু হয়েছে নাকি? ধ্রুব সিয়াম আর জয়কে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ধ্রুবর এমন অবস্থা দেখে দুজনেই অবাক হয়ে যায়। সিয়াম বলল, কিরে, কি হয়েছে তোর? বাচ্চাদের মতো করছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি বাসায়? ভাই, তোদের আমার পাশে খুব প্রয়োজন। এবার ধ্রুব সব ঘটনা খুলে বলল ওদের। সবাই তো অবাক হয়ে গেল। সিয়াম বলল, আমাদের কি করতে হবে সেটা বল, আমরা তোর জন্য সব কিছু করতে পারি। তারপর ধ্রুব আর ওরা দুজন মিলে বের হয়ে গেল ক্লাব থেকে। আর যেতে যেতে ধ্রুব ওদের বলল, আমরা আগে দেখবো এই নিহান কি আসল নিহান কিনা। জয় বলল, আগে আমাদের নিহান বাসায় যেতে হবে, তার জন্য নিহানের মা বাবার সাথে কথা বলতে হবে আমাদের। সেটাই ভালো হবে। তারপর তিনজন মিলে নিহানের বাসায় চলে গেল। কিছুক্ষণের মধ্যে নিহানের বাসার সামনে চলে গেল। বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল চাপ দিতেই নিহানের মা এসে দরজা খুলে বলল, কারা তোমরা বাবা? ধ্রুব বলল, আন্টি, আপনি আমাকে চিনবেন না, আপনার সাথে আমার কিছু কথা ছিল, আমরা কি ভিতরে আসতে পারি? আসো ভিতরে। তারপর সবাই ভিতরে গিয়ে বসলো। নিহানের মা জিজ্ঞেস করলো, কি কথা আছে বাবা?
আন্টি, নিহান নাকি ফিরে আসছে? হুম যে ফিরে আসছে সে কি সত্যি আপনার ছেলে নিহান? হুম বাবা, ও আমাদের নিহান। ও বাবা, তোমাদের পরিচয় তো দিলে না? আন্টি, আমি ধ্রুব, এটুকু জানলে চলবে। এখন আমি আসি, ভালো থাকবেন। এই কথা বলে সবাই বেরিয়ে চলে গেল। আবার সবাই চলে গেল ক্লাবে। এবার কি করবে বুঝতে পারছে না তারা। ধ্রুব মাথা নিচু করে বসে আছে। জয় বলল, দেখ, চিন্তা করিস না, আদালতে মামলা উঠে এলে ভয় পাওয়ার কিছুই নাই। এখানে তো তিশার ও একটা অধিকার আছে, সে কোনো হাজবেন্ডের সাথে থাকবে। তিশা তোর পাশে থাকলেই আর ভয় কিসের? আমার কিছু ভালো লাগছে না, আমি বাসায় চলে যাচ্ছি। কাল সকালে আসিস, ফোন দিব তোদের। এই কথা বলে ধ্রুব বেরিয়ে চলে গেল। হেঁটে হেঁটে বাসায় রওনা দিল। হঠাৎ করেই ধ্রুবর ফোন বেজে উঠল। ফোন পকেট থেকে বের করে দেখে নিহান ফোন দিয়েছে। ধ্রুব ঠান্ডা মাথায় ফোন রিসিভ করলো। হ্যালো, কিছু বলবেন আপনি? আপনি নাকি আমার বাসায় এসে আমার খোঁজ নিয়েছেন? হুম। আপনি যাই করুন, কোনো লাভ হবে না। তিশা আমার ছিল, আমারই হবে। বাকিটা কাল আদালতে দেখবেন। বাই। এই কথা বলে নিহান ফোন রেখে দিল। ধ্রুব সে তার নিজের পাশেই চলে গেল। ধ্রুব গিয়ে খাটের এক কোণে বসে রইল মন খারাপ করে। তৃষা ধ্রুবর কাছে এসে বলল, কি হয়েছে? কোথায় গিয়েছিলেন আপনি? নিহানদের বাসায়। কেন গিয়েছিলেন? দেখতে ওটা আসল নিহান কিনা। কিন্তু ওটা আসল নিহান কি হবে আমি কিছুই ভাবতে পারছি না তৃষা। আমি তোমাকে হারাতে পারবো না। তুমি না থাকলে আমি মরে যাবো তৃষা। তৃষা ধ্রুবর মুখ আটকে দিয়ে বলল, এসব কি বলছেন পাগলের মতো? আমি আপনাকে ছেড়ে কারোর কাছেই যাব না। সারা রাত কি পার হয়ে গেল। সকালে সবাই মিলে নাস্তা করে বের হয়ে চলে গেল কোর্টের দিকে। সকাল 10টায় শুরু করা হলো। সবকিছুই ধ্রুবর বিপক্ষে চলে গেল। আদালত রায় দিয়ে দিল নিহানের পক্ষে, কারণ নিহান তিশার প্রথম স্বামী। আর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়নি, তাই ধ্রুবর সাথে তিশার বিয়ে প্রত্যাখ্যান করে দেয় আদালত। আর তিশার উপরে সব অধিকার নিহানকে দিয়ে দেওয়া হয়। আদালতের রায় দেখে নিহান অনেক খুশি হয়ে যায়। আর ধ্রুব লাফ দিয়ে তিশার কাছে চলে যায়। আর ধ্রুব গিয়ে তিশার হাত ধরে বলে, তৃষা, আমি তোমাকে কারো হতে দেব না। আমি এই রায় মানি না। নিহান তিশার সামনে এসে ধ্রুবর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ধ্রুবর হাত ছাড়িয়ে নিয়ে বলল, তিশার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আমি তিশাকে নিয়ে চলে যাচ্ছি। নিহান, আমি তৃষাকে ছাড়া থাকতে পারবো না। ওকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ভাই, প্লিজ। তৃষা, তুমি আমাকে রেখে এভাবে চলে যেতে পারো না। ধ্রুবর অবস্থা দেখে সবার চোখে পানি চলে আসলো। মানুষ কাউকে কতটা ভালোবাসলে এমন পাগলামি করতে পারে। নিহান তিশাকে নিয়ে যাচ্ছে, তখন দৌড়ে গিয়ে আবার তিশার হাত ধরে ফেললো। তৃষা, প্লিজ যেও না। তৃষা, তুমি চুপচাপ হয়ে আছো কেন? তুমি না বলেছিলে আমাকে একা করে তুমি চলে যাবে না? তাহলে এখন আমাকে একা করে অন্য কারোর সাথে চলে যাচ্ছ। তাহলে কি আমার সাথে তোমার সব অভিনয় ছিল? তৃষা, কিছু বলো প্লিজ। এদিকে তিশা নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলছে আর ধ্রুবর দিকেই তাকিয়ে আছে। আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এবার ধ্রুব তিশার হাত আবার ধরলে নিহান ধ্রুবর হাত ধরে ধ্রুবর নাকে একটা খুশি মেরে দেয়। আর নিহান খুশির টাল সামলাতে না পেরে ফ্লোরের উপরে এসে পড়ে। ধ্রুবর নাক থেকে রক্ত বের হতে থাকে। এটা দেখে ধ্রুবর বাবা আর জয় সিয়াম এগিয়ে আসে। মিজান সাহেব তার ছেলেকে ধরে ফেলে। আর জয় সিয়াম নিহানের দিকে রাগীভাবে এগুতে থাকে। তখন ধ্রুব ওদের থামিয়ে দেয়। এবার ধ্রুব তিশার সামনে গিয়ে বলল, জানি তুমি ফিরবে, ঠিকই ফিরবে। চলে যাও তুমি, আমার কোনো কষ্ট হচ্ছে না। মা বাবা, চলো বাসায় যাই। ভালো থেকো তৃষা। এই কথা বলে নিহান তিশাকে নিয়ে যেতে থাকে। আর ধ্রুবকে নিয়ে মিজান সাহেব আর ধ্রুবর বন্ধুরা চলে যেতে থাকে। ধ্রুব সবার থেকে ছুটে আবার তিশার কাছে এসে বলে, তৃষা, একটিবার কথা বলো প্লিজ। আমার সাথে কেন এমন অন্যায় হলো? কি দোষ ছিল আমার? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তৃষা। আমাকে রেখে যেও না তৃষা। তিশাকে নিয়ে নিহান তার বাসায় চলে গেল। তিশা নিহানের রুমে গিয়ে দরজা বন্ধ করে অজরে কান্না করতে থাকে। কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলে তিশা। অন্যদিকে ধ্রুব মন খারাপ করে বসে আছে। শুধু ধ্রুব না, সবাই মন খারাপ করে বসে আছে। কারো মুখে কোনো কথা আসছে না। ধ্রুবকে কি বলে সান্ত্বনা দিবে সেটাও কেউ খুঁজে পাচ্ছে না। তারপর যে যার রুমে চলে গেল। জয় আর সিয়াম ধ্রুব রুমে এসে ধ্রুবকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে বল? আমাকে কেন মিথ্যা সান্ত্বনা দিচ্ছিস? সব তো শেষ হয়ে গেল। দেখ ভাই, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে। তোকে সান্ত্বনা দেওয়ার মতো বাসা আমার জানা নেই। রাত হয়েছে, আমি চলে যাচ্ছি। নিজের খেয়াল রাখিস। এই কথা বলে ওরা ধ্রুবর বাসা থেকে বের হয়ে চলে গেল। ধ্রুব একা একা রুমে বসে আছে। বারবার তিশার মুখ ধ্রুবর চোখের সামনে ভেসে উঠছে। ধ্রুব কিছুতেই তিশাকে ভুলতে পারছে না। ধ্রুব এবার বাসা থেকে বের হয়ে চলে গেল। অন্যদিকে তিশা রুমের দরজা বন্ধ করে কান্না করছে। নিহান তিশার জন্য খাবার নিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে তিশাকে ডাকতে থাকে। একটু পর তিশা দরজা খুলে দেয়। তিশা, অনেকক্ষণ হয়েছে, কিছু খাওনি। এখন এই খাবারগুলো খেয়ে নাও,
না হলে অসুস্থ হয়ে যাবে। আমি অসুস্থ হলে আপনার কি? আমি না খেয়ে মরে যাব, তাও আপনার বাসায় এক গ্লাস পানিও আমি স্পর্শ করব না। এইসব পাগলামি করছো কেন তিশা? খাবার খেয়ে নাও। এই খাবার আমার গলা দিয়ে নামবে না। আমি জানি না মানুষটা খাচ্ছে কিনা, আমি জানি মানুষটা আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। আমাকে একা থাকতে দিন প্লিজ। নিহান আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। তিশার এমন অবস্থা দেখে নিহানেরও অনেক খারাপ লাগছে। নিহান গিয়ে বাহিরে একটা চেয়ারে বসে রইল। এদিকে ধ্রুব বাহিরে গিয়ে এক প্যাকেট সিগারেট নিয়ে বাসায় ফিরল। ধ্রুব বাসার ছাদের উপরে চলে গেল। তিশার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে খুব ধ্রুবর। তার চোখের পানি পড়ছে অঝরে। ধ্রুব এবার একের পর এক সিগারেট খেতে থাকে। এত সিগারেট খেয়েও তিশার নেশা কিছুতেই কাটছে না। ধ্রুব সব সিগারেট শেষ করে নিজের রুমে চলে যায়। ধ্রুব খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরের উপরেই বসে থাকে আর সে এইভাবেই ঘুমিয়ে পড়ে। রাত তখন 2টা বাজে। তিশা এখনো কান্না করছে। নিহান রুমে এসে দেখে তিশা এখনো কান্না করছে। নিহানের আর এসব সহ্য হচ্ছে না। এবার নিহান তিশার কাছে এসে বলল, সরি তিশা। তিশার কোনো কথা না বলে কান্নাই করে যাচ্ছে। নিহান আবার বলল, আমি জানতাম না তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো। আমি এমন ভালোবাসা নষ্ট করতে চাই না। আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে। আমি যেটা আশা করেছিলাম সেটা ভুল। আমি বুঝতেই পারিনি তুমি এখন অন্য কাউকে ভালোবাসো। আমার তিশা এখন অন্য কাউকে ভালোবাসে। আমার তিশা তো অনেক আগেই হারিয়ে গেছে। আমি ভুল কাউকে নিয়ে আসছি। কিন্তু তিশা, আমিও তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার যেখানে জোর করে আদায় করা যায় না সেখানে আনার জোর খাটানোটা উচিত হয়নি। আমি কালই তোমাকে ধ্রুবর কাছে নিয়ে যাব। নিহানের কথা শুনে তিশা কান্না ভেজা চোখে নিহানের দিকে তাকিয়ে বলল, সত্যি বলছেন আপনি? আপনি আমাকে আমার ধ্রুবর কাছে নিয়ে যাবেন? এবার খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, না হলে শরীর খারাপ করবে। ধ্রুবর কথা ভেবে অন্তত কিছু খাও। ঠিক আছে, আমি একটু ধ্রুবর সাথে কথা বলবো প্লিজ। জানি ও অনেক কষ্ট পাচ্ছে। না, কাল একবারে গিয়ে কথা বলবে। এখন খাবার খেয়ে নাও। তিশা নিজের চোখের পানি মুছে খাবার খেতে শুরু করলো আর নিহান তিশার দিকে তাকিয়ে রইল। তারপর খাওয়া দাওয়া শেষ করে তিশা ঘুমিয়ে পড়ে আর নিহান বাইরে গিয়ে চেয়ার উপরে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। তিশা খুশি মনে রেডি হয়ে বসে থাকে। একটু পরে নিহান এসে তিশাকে নিয়ে বের হয়ে চলে যায় ধ্রুবর বাসার উদ্দেশ্যে। তিশা অনেক খুশি, কারণ সে তার ভালোবাসার মানুষের কাছে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তারা দুজনেই ধ্রুবর বাসার সামনে চলে গেল। বাসার সামনে গিয়ে দরজার মধ্যে কলিং বেলে চাপ দিতে ধ্রুবর আম্মু এসে দরজা খুলে দেখে নিহান দাঁড়িয়ে আছে আর তিশা নিহানের পিছনে দাঁড়িয়ে আছে। ধ্রুবর আম্মু নিহানকে দেখে বলল, কি জন্য আসলে তুমি? দেখতে আসলে আমরা সবাই কতটা কষ্টে আছি, তাই না? আমাদের সংসার ভেঙে কোনো দিন সুখী হতে পারবে না তুমি। আন্টি, আমার কথাটা শুনুন। আবার কি শুনবে তুমি? 2টা জীবন তোমার জন্য নষ্ট হয়ে গেল। আন্টি, আমি তিশাকে নিয়ে আসছি। এরপর তিশা পেছন থেকে বেরিয়ে এসে ধ্রুবর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নিহান বলল, আন্টি, ধ্রুব কই? এর মধ্যে মিজান সাহেবও চলে আসলো। মিজান সাহেব নিহানকে কিছু বলতে যাবে, তখন তিশা মিজান সাহেবকে থামিয়ে দিয়ে সব ঘটনা বলল। ধ্রুবর আম্মু ধ্রুবকে ডেকে নিয়ে আসে। ধ্রুবর পুরো চোখ মুখ শুকিয়ে গেছে। ধ্রুব এসে দেখে তিশা এসেছে। ধ্রুব সব কষ্ট ভুলে গিয়ে সবার সামনে তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর তিশার কপালে গালে চুমু খেতে থাকে। তিশা ধ্রুবকে বলল, আপনার এই অবস্থা কেন? শরীরের কোনো যত্ন নিলেন না কেন? তুমি ছিলে না তাই। তুমি না থাকলে মরে যাবো তিশা। তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি ফিরে চলে আসছি, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। এবার ধ্রুবর চোখ পড়লো নিহানের দিকে। নিহানকে দেখে ধ্রুব তিশাকে ছেড়ে দিল। নিহান ধ্রুবর দিকে এগিয়ে গিয়ে বলল, আই এম সরি ধ্রুব। আমি হেরে গেলাম তোমাদের ভালোবাসার কাছে। আমি বুঝতে পারিনি তোমরা দুজন দুজনকে এতটা ভালোবাসো। আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও। আমি তোমাদের ভালোবাসার মাঝে কাটা হয়ে থাকতে চাই না। আমি তোমাদের 2 হাত এক করে দেওয়ার জন্য এসেছি। আর আমি তিশাকে ডিভোর্স দিয়ে দেব এক্ষুনি। নিহান পকেট থেকে ডিভোর্স পেপার বের করে সিগনেচার করে তিশার দিকে এগিয়ে দেয়। তিশাও সিগনেচার করে দেয়। এবার ধ্রুব একটা ফোন দিয়ে হুজুর নিয়ে আসলো আর তিশা আর ধ্রুবর আবার বিয়ে দেওয়া হলো। বিয়ে শেষ করে নিহান তিশাকে ধ্রুবর হাতে তুলে দিয়ে বলল, ধ্রুব, তিশাকে তোমার হাতে তুলে দিলাম। ওকে দেখে রেখো, ও যেন কখনো কষ্ট না পায়। আর তোমরা ভালো থাকো। তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। এবার ধ্রুব নিহানকে জড়িয়ে ধরে বলল, নিহান, আমিও সরি। তোমার সাথে আমিও অনেক বাজে ব্যবহার করেছি। এটা কোনো ব্যাপার না।
তোমার জায়গায় আমি হলেও সেম কাজ করতাম। যাই হোক, তোমরা সুখী হও, আমি সেটাই চাই। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এই কথা বলে নিহান নিজের চোখের পানি মুছতে মুছতে বাসা থেকে বের হয়ে চলে গেল। এখন সবাই অনেক খুশি। ধ্রুব তিশাকে জড়িয়ে ধরে সবার সামনে। এর মধ্যে কেটে গেল 1 বছর। তিশার কোল আলো করে আসলো ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। একদম তিশার মতো দেখতে হয়েছে। আর খুব ভালোভাবেই চলতে থাকে তাদের জীবন। দুজন দুজনের পাশে সব সময় থাকে। রাতের খাওয়া দাওয়া শেষ করে তিশা আর ধ্রুব খাটের উপরে বসে আছে। তখন ধ্রুব তিশাকে বলল, চলো এবার একটা বাচ্চা নেওয়ার কাজ শুরু করি।